এই শোনো না, ভালোবাসার নতুন নতুন গল্প পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে, কেমন? হুম হুম। স্যার, একটা সমস্যা হয়ে গিয়েছে। আমাদের স্পেস স্টেশনে কিছু সমস্যা হয়েছে। যদি এটা ঠিক করা না হয় তাহলে আমাদের স্পেস স্টেশন কয়েক ঘন্টা পরেই পৃথিবী থেকে ধসে পড়তে থাকবে। তাহলে দাঁড়িয়ে না থেকে তার সমাধান করার চেষ্টা করুন। টেকনিক্যাল টিমের পরিচালককে তাকে বলুন দেখার জন্য। আসলে সমস্যা করেছে টেকনিক্যাল ডিপার্টমেন্টের একটা মেয়ে। আমাদের এখানে টেকনিক্যাল ডিপার্টমেন্টের মেয়ে আসলো কোথা থেকে? একদিন আগেই এসেছে, কিন্তু বিজ্ঞানী এসেছিল গবেষণা করার জন্য। আগে যিনি ছিল সে চলে গেছে, তার বদলে একটা মেয়েকে রাখা হয়। মেয়েটিকে নিয়ে আসো আমার সামনে। ঠিক আছে, আনছি। 1 মিনিট পরে একটা মেয়েকে নিয়ে আসা হলো। মেয়েটিকে দেখে আকাশ নিজেই অনেক অবাক হয়। মেয়েটিও আকাশকে দেখে অবাক হয়। দুজনই দুজনের দিকে তাকিয়ে আছে। কেউই ভাবেনি তাদের এভাবে আবার দেখা হবে, তাও পৃথিবী থেকে এতটা দূরে। যে মেয়েটিকে আনা হয় সে মেয়েটি একটা সময়ে ছিল আকাশের গার্লফ্রেন্ড, কিন্তু সময়ের ব্যবধানে আজকে এইভাবে ওদের দেখা হয়। তবে চিন্তা করবেন না, আগে স্পেস স্টেশনটা ঠিক করি, নয়তো সবাই মারা যাবে। আগে এই দিকটা ঠিক করি, তারপর ওদের কাহিনী বলবো আপনাদের। আপনার নাম কি? ও কি আমাকে চিনতে পারেনি? না এখানে ন্যাকামি করছে? তাছাড়া ও ওখানে কেন? আর কিভাবে এলো এখানে? কথা কি শোনা যাচ্ছে না? জি, আমার নাম মীরা, এখানে নতুন এসেছি। কাজ না শিখেই এখানে কেন পাঠালো? আমি তো এসেছি চাঁদের কিছু বিষয় নিয়ে রিসার্চ করার জন্য। এখন যে ঝামেলা করলেন এটা এখন ঠিক করবে কে? যদি ঠিক না হয় তাহলে আমরা সবাই তো মারা যাব। এটা কি ঠিক? সাথে দেশের যে কত বড় ক্ষতি হয়ে যাবে তা কি বুঝতে পেরেছেন? আমি যা শিখে এসেছি এটা তার তুলনায় অনেক বেশি কঠিন। সেই জন্য আমি ঠিক বুঝতে পারিনি কিভাবে ঠিক কি করব। এখন তাহলে কি করব? যেখানে সমস্যা হয়েছে সেখানে নিয়ে চলো। ওরা তিনজন সেখানে আসে, বাকিরা নিজেদের কাজ করতে থাকে। আমি এখানে কাজ করেছি, যার কারণে এই সমস্যা হয়। আমি এই দিকটা দেখছি। ওমর, জি স্যার, বলুন। তুমি এটা দেখো সার্ভার রুমের সব স্যাটেলাইটের বক্সগুলো ঠিকমতো কাজ করছে কিনা। জি স্যার, যাচ্ছি। যদি কাজ না করে তখন কি করব? কি আর করবেন, আমাদের এই স্টেশনের সাথে যুক্ত বাকি আরও 10টা স্যাটেলাইটও পৃথিবীতে এসে পড়বে। এভাবে ভয় দেখাবেন না আমাদের। তোমার কি মনে হয় আমি মজা করছি? সরি স্যার। ওনাকে সাথে নিয়ে যাও, আমি এই দিকটা দেখছি। জি স্যার। ওমর ইরাকে সাথে নিয়ে সার্ভার রুমে যায়। ওখানে প্রতিটা স্যাটেলাইটের সাথে বক্সগুলো চেক করতে থাকে। তখন আচ্ছা, একটা কথা বলবো কি? কি কথা? আচ্ছা, উনি এখানে কেন? কার কথা বলছেন? ওই যে মিস্টার আকাশ। উনি এই স্পেস স্টেশনের মাস্টার। কি বলছেন? হুম। কেন বলুন তো? ওনার মতো একটা লোকের কাছে পুরো একটা দেশের ভাগ্য কিভাবে তুলে দিল? মানে ঠিক বুঝলাম না। একটা স্টেশন থেকে পুরো একটা দেশকে কন্ট্রোল করা যায়। ওই স্টেশনের আন্ডারে যে আছে সে তো অনেক দক্ষ। দক্ষ আর মেধাবী সাথে সাহসী লোকেরাই তো এখানে আসতে পারে। আবার এরকম 10টা স্টেশনকে কন্ট্রোল করে এই স্পেস স্টেশনের মাস্টার, অথচ ওনার মতো একজন লোক তাদের কন্ট্রোল করে, এটা কিভাবে সম্ভব? সে অনেক কাহিনী। তা আমাকে বলুন। আমি তো 5 বছরের কাহিনী জানি। তাহলে আমাকে বলুন কিভাবে কি হয়েছে। আগে নিজেরা বেঁচে ফিরি, তারপর বলছি। কিন্তু আমরা তো এখানে, তাহলে ওই দিকটা কে দেখবে? এইগুলো স্যার দেখে নেবে, কেননা উনি সব বিষয়ে পারদর্শী। কি বলেন? ঠিক বলছি। ওনার সাথে আমার প্রথম দেখা হয় রকেটে। রকেটে কেন?
উনি একটা রিসার্চ করতেই এসেছিলেন মঙ্গল গ্রহে। কিসের রিসার্চ? ওখানে থাকা যে পাথরগুলো পাওয়া যায় সেই পাথরের ভিতরে কোনো মূল্যবান কিছু পাওয়া যায় কি না এটাই খোঁজ নেওয়ার জন্য। কিন্তু এটা তো অনেক কঠিন একটা কাজ। জানি। আমি যতদূর জানি আজ পর্যন্ত যতজন এই কাজটা করতে এসেছিল তাদের মধ্যে 70% বৈজ্ঞানিক মারা যায় পাথরের আঘাতে। কিন্তু উনি তা করে দিয়েছে, তাও ওনার কোনো ক্ষতি হয়নি। সেটা কিভাবে সম্ভব? ওটা আমিও জানি না। এই দিকের সবটা তো ঠিকই আছে, তাহলে ওনার কাছে যাই, চলুন। উনি না ডাকা পর্যন্ত কোনোভাবেই যাওয়া যাবে না। তাই বলে উনি একা একা কি পারবে? পারবে। এই নিয়ে আমাদের কোনো চিন্তা করতে হবে না। ঠিক আছে। ওদের দুজনের মুখে তো আকাশের ব্যাপারে জানতে পেরেছেন কিছু তথ্য, কিন্তু পুরোপুরি তথ্য তো আপনারা এখনও জানেন না। তবে জানতে পারবেন গল্পের সাথে থাকলেই। আকাশ কাজ করতে থাকে, তখন কল আসে। জি স্যার, বলুন। তোমার স্পেসের সব কিছু ঠিক আছে তো? কিছু সমস্যা হয়েছে, যদি তা ঠিক করতে না পারি তাহলে তো আমাদের দেশের বিভিন্ন জায়গায় ধ্বংস হয়ে যাবে। আমি স্যাটেলাইটের মাধ্যমে জানতে পেরেছি তোমার ওখানে সমস্যা হচ্ছে। আমি কি এখান থেকে রকেট করে লোক পাঠাবো? ততক্ষণে লেট হয়ে যাবে, হাতে সময় নেই। তা ঠিক। তার কতক্ষণ ওখানে থাকতে পারবে? সব মিলে 15 ঘন্টা। একটা ফাঁকা বন্ধ হয়ে গেছে, আরও 3টা ফাঁকা আছে। যদি ওইসবগুলো বন্ধ হয়ে যায় তাহলে তো বুঝতেই পাচ্ছেন। এই সমস্যাটা কি করে হলো? জানি না, আমি দেখছি বিষয়টা। আকাশ, যা করার ভেবে চিন্তে করো, কেননা দেশ এখন তোমার হাতে। স্পেস স্টেশন যদি কিছু হয় তাহলে দেশের সব কিছু নষ্ট হয়ে যাবে। ইলেকট্রনিক্স কোনো ডিভাইসে যে কাজ করবে না। আমি সবটা দিয়ে চেষ্টা করে যাব। ঠিক আছে, সাবধানে করো। ঠিক আছে স্যার। আকাশ ওর কাজ করতে থাকে। কিছুক্ষণ পরে একটা স্পেস থেকে খবর আসে তাদের ওখানে সমস্যা হচ্ছে। আসলে এখানে পুরো সিস্টেম আকাশের হাতে। ও সব কিছু নিয়ন্ত্রণ করে। স্যার, আমাদের সিস্টেম তো সমস্যা হচ্ছে। আমার এখানে সমস্যা, যার কারণে তোমাদের এখানে সমস্যা। স্যার, একটা কিছু করুন, নয়তো আমরা মারা যাব সবাই। ভরসা রাখো, আমি চেষ্টা করে যাচ্ছি। আকাশ ওর মতো করে চেষ্টা করে যাচ্ছে, কেননা অনেক জটিল একটা কাজ, তা আপনারা বুঝতেই তো পারছেন। ঠিক তখনই খবর আসে। স্যার, একটা সমস্যা তো আরও বেড়েছে। বাবু যে স্টেশনে আছে ওই স্টেশনের সমস্যা হয়েছে, তাই তো? ওটা তো জানি, এর বাইরে আরও একটা অসুবিধাও হয়েছে। আবার কি অসুবিধা হলো? আর 5 ঘন্টা পরে একটা রকেট আসতে চলেছে। যদি এর ভিতরে ঠিক করতে না পারি স্পেসশিপ, তাহলে এই রকেট নিজেদের নিয়ন্ত্রণ হারিয়ে যাবে। সব বিপদ দেখি আজকেই আসতে হলো। নতুন এই মেয়েটার জন্যই আজকে আমাদের জীবন হুমকির মুখে পড়ে গেল। এইসব নিয়ে পরেও ভাবা যাবে, আগে একটা কাজ করো। কী কাজ? আমাদের স্পেস থেকে কিছু মিসাইল নিচে নষ্ট করে দিতে হবে। এতে স্পেসের ভার অনেকটাই কমে যাবে। কিন্তু এতে তো পৃথিবীর জিওগ্রাফি পুরো পাল্টে তো যাবে। সাথে বায়ুমণ্ডলের কি হবে? এত কিছু তোমাকে ভাবতে হবে না, যা বলেছি তা করো। বায়ুমণ্ডলের কোনো কিছু হবে না, কেননা কিছু মিসাইল সমুদ্রের মধ্যে ফেলে দেব। এতে কারো কোনো ক্ষতি হবে না। কিন্তু স্যার, সমুদ্রে থাকা জাহাজ আর সাবমেরিনগুলো? সব ব্যবস্থা আমি করে নেব। কিন্তু তার জন্য তো আপনার বায়োমেট্রিক, তার চোখের রেটিনা লাগবে। তুমি এখানে আসো, বাকিটা আমি দেখছি। ঠিক আছে। ওমর ইরাকে নিয়ে আকাশের কাছে আসে, তারপর কন্ট্রোল রুমে এসে একটা মিসাইল ছেড়ে দেয়। এতে স্পেস থেকে কিছুটা চাপ কমে যায়, কেননা ফাঁকা কাজ না করাতেই এই মিসাইল ফেলে দিতে হয়েছে। মিসাইল ফেলে দেওয়ার পরে ওর স্যারকে কল দেয়। আকাশ, তুমি মিসাইল কেন ফেলে দিলে? এই মিসাইল সমুদ্রের তলদেশে গর্ত করে তারপর ফাটবে। সেই জন্য এটা সমুদ্রে যেতে যেতে 7 ঘন্টা লাগবে। আপনি এর ভিতর একটা লোকেশন দিচ্ছি,
ওই লোকেশন থেকে 20 কিলোমিটার দূর পর্যন্ত কোনো রকম জাহাজ বা সাবমেরিন যেন প্রবেশ না করে, এই খবরটা নৌবাহিনীর কাছে বলে দিন। তারা যেন তাড়াতাড়ি জাহাজ আর সাবমেরিনারগুলো সরিয়ে নেয়। আমি এখনই জানিয়ে দিচ্ছি। 6 ঘন্টার ভিতরে ওই লোকেশন থেকে সবকিছু সরিয়ে নেওয়া হয়। এরপর 1 ঘন্টা পরে 5টা মিসাইল সমুদ্রের ধারে নিক্ষেপ করা হয়। এতে সমুদ্রের তলদেশে এতটা ভয়ঙ্কর হয়, পুরো দেশও ভিডিও দেখতে থাকে। তবে কারোর কোনো ক্ষয়ক্ষতি তো হয়নি। কিন্তু এই এরিয়ায় 30 বছর কোনো কিছু প্রবেশ করতে পারবে না। যদি কেউ যায় তাহলে সে রেডিয়েশনের মধ্যে মারা যেতে পারে বা শারীরিকভাবে বিকলাঙ্গ হয়ে যেতে পারে। সেজন্য ওই জায়গা পুরোটা ডেঞ্জারাস জায়গা হিসেবে সমুদ্রের মধ্যে দেওয়া হয়। এই দিকটা তো গেল, ওই দিকে স্যার আর কতক্ষণ লাগবে সময়? এই তো 1 ঘন্টার ভিতরেই হয়ে যাবে। আর মাত্র ওই 2টা ফাঁকা চালু আছে, যদি একটা বন্ধ হয়ে যায় তাহলে আমরা শেষ। চিন্তা করো না, আমি তো আছি। তোমরা বরং স্যাটেলাইটগুলো সচল রাখার চেষ্টা করো। জি স্যার, করছি। 1 ঘন্টা পর আকাশ পুরো স্পেস স্টেশন ঠিক করে নেয়। এরপর রকেটে করে আসা লোকজনকে জানায়। জি স্যার, আমাদের আসতে এই তো 1 ঘন্টা সময় লাগবে। ঠিক আছে। 1 ঘন্টা পরে রকেটে করে খাবার নিয়ে আসা হয়, কেননা এখানে তো রান্না করার কোনো সিস্টেম নেই। তবে চাইলে যে কোনো কিছুকে গরম করে রাখা সম্ভব হয়। রকেটে করে ওদের খাবার দিয়ে যাওয়া হয় 6 মাসের জন্য। কিছুক্ষণ পরে এখন আর ভয় নেই তো? স্যার যতক্ষণ আছে ততক্ষণ ভয়ের কোনো কারণ নেই আমাদের। যাক, ভালো তা ভালো। তো মিস ইরা, এখানে আসার কারণ কি? কারণ তো জানেন, আমি নিজেই একজন সায়েন্সের ছাত্রী। গবেষণা করাটা আমার শখের মধ্যে ছিল। কিন্তু এত জায়গা থাকতে এখানে কেন? আপনিও এত জায়গা থাকতে এই স্পেসে কেন? আমার আন্ডারে আরও 10টা স্পেস স্টেশন চলে। সেখানে আমি থাকবো না, কে থাকবে? কিন্তু এই পর্যন্ত আসলে কি করে? লক্ষ্য যদি ঠিক থাকে তাহলে এই পর্যন্ত আসা কোনো ব্যাপারই নয়। স্যার আপনার কি পূর্ব পরিচিত? হুম, কেউ আছে, গরিব বলে অবহেলা করে চলে যায়। কি বলছেন স্যার? কেউ অবহেলা করে চলে গেল? ও তুমি বুঝবে না। সেখানে আমার বাবা মা আমাকে অবহেলা করত। সেখানে বাকিদের কথা তো বাদই দিলাম। আমাকে কিছু কাহিনী কি বলা যায়? আপনি শুনে কি করবেন? অনেক ইন্টারেস্টিং একটা কাহিনী তো। এতক্ষণ ধরে তো মারা যাওয়ার মতো অবস্থা হয়েছে, অথচ তা ভুলে গিয়ে এখন কাহিনীর পেছনে পড়ে আছেন। স্যার বলুন না কাহিনীগুলো। খাবারগুলো ভেতরে নিয়ে রাখার ব্যবস্থা করো। কি আর করার, এরা আর ওমর সাথে আরও কিছু লোক মিলে ওই খাবার এক এক করে ভিতরে নিয়ে যেতে থাকে। সেপাকে আপনাদের কিছু কাহিনী শুনিয়ে আসি। কিভাবে আকাশ আর ইরা পরিচয় হলো, কিভাবে ওদের মধ্যে আবার কথা অফ হয়ে গেল, কিভাবে এই পর্যন্ত এসেছে, সেসব তথ্য আপনাদের এখন বলি। তাহলে আমরা একটু অতীতে ফিরে যাই। অতীত। তুই যদি নিজে কিছু করতে না পারিস তাহলে এই বাড়ি থেকে বের হয়ে যা। এইসব কি বলছো? ও কেন বের হয়ে যাবে? তাহলে কি করব? ওকে এইভাবে বসিয়ে বসিয়ে আমি খাওয়াতে পারবো না। বাবা, আমি তো পড়াশোনা করছি। এই পড়াশোনার কোনো দাম নেই আমার কাছে। এভাবে বলো না বাবা। একদিন দেখবে বড় হয়ে আমি এই পৃথিবীর বাইরে গিয়ে রিসার্চ করব। সে স্বপ্ন তোর কখনোই পূরণ হবে না। ছেলেটা যখন চাইছে তখন করুক। তুমি এর ভেতরে কথা বলবে না। ও যদি বড় হয়ে বড় কিছু করতে পারে, এতে লাভ তো আমাদেরও হবে। ওকে পড়ানোর মতো এত ডলার আমার নেই। আমি টিউশনি করে নিজের টাকা নিজেই জোগাড় করে নেব। কোনো দরকার নেই। মা, তুমি বাবাকে বোঝাও। তুমি আকাশকে পড়তে দাও। আমার এই অভাবের সংসারে এভাবে একা একা টানতে পারবো না। আমি বলি কি, ও বরং পড়তে থাক। যখন দেখবো আর পারছে না, তখন না হয় তোমার সাথে কাজ করবে পড়াশোনা অফ করে। ঠিক আছে, ওকে আমি 1 বছর সময় দিলাম। ঠিক আছে আব্বু।
সকাল সকাল পরিবারের সাথে একরকম মনোমালিন্য হয়ে চলে আসে কলেজের জন্য। কলেজে আকাশ টপার ছিল, সেজন্য সব ছেলেমেয়ে ওর থেকে সাহায্য নেওয়ার জন্য চলে আসতো। তেমনইভাবে পরিচয় হয় ইরার সাথে, মানে আমাদের গল্পের নায়িকার সাথে। ইরা ছিল আকাশের তুলনায় 3 ব্যাচ জুনিয়র। আপনার সাথে আমার কিছু কথা ছিল ভাইয়া। তোমাকে তো চিনলাম না আমি। আমি ভার্সিটিতে নতুন ভর্তি হয়েছি। তা আমার কাছে কি চাই? চাই তো অনেক কিছুই। অনেক কিছু বলতে? ফিজিক্সের এই কাজটি বুঝিয়ে দিবেন কি? তুমি এইসব জেনে কি করবে? এটা তো তারা পড়বে যারা পৃথিবীর বাহিরে গবেষণা করবে। এটা তো তাদের কাজে লাগবে। আমিও তো গবেষণা করতে চাই। এত সহজে তো পারবে না, অনেক কঠিন আছে, বুঝতে পেরেছ? এ বলে আকাশ চলে যায়, কিন্তু ইরা কোনোভাবেই হাল ছেড়ে দেওয়ার পাত্রী না। প্রতিদিন আকাশকে এসে জ্বালায়। এর ফলে আকাশ একটা সময় ইরার পড়াগুলোকে বোঝাতে রাজি হয়ে যায়। তারপর ইরা প্রতিদিন আকাশকে কল দিয়ে এইসব কিছু জিজ্ঞেস করত। কখন কি করতে হবে এইসব ব্যাপারে জানতে চায়। এভাবে 4 মাস কেটে যাওয়ার পর ভার্সিটিতে কিছু বৈজ্ঞানিক আসে এদের রিসার্চ কেমন চলছে তা দেখার জন্য। তখন একজন লোক আসে আকাশের সামনে। এই ছেলে, তুমি এই জিনিসটা এত সহজে করলে কি করে? এইগুলো তো আমার জন্য অনেক সহজ। কি বলছো তুমি? জি, ঠিকই তো বলছি। আচ্ছা, এই বিক্রিয়ার সমাধান করতে পারবে? হুম, পারবো তো। কতদিন লাগবে সময় তোমার? 1 ঘন্টা সময় দিন, আমি করে দিচ্ছি। ঠিক আছে। 1 ঘন্টার ভিতরে সমাধান করে দিল। এতে উনি তো আরো বেশি অবাক হয়। তাই উনি আকাশের সাথে আলাদাভাবে কথা বলার জন্য প্রিন্সিপাল রুমে আসে। উনিও বৈজ্ঞানিককে দেখে অবাক হয়। আরে আপনি এখানে? আমি তো এসেছি ভার্সিটি কিভাবে ওরা রিচার্জ করছে তা দেখার জন্য। কিন্তু ওকে দেখার পরে মনে হলো একটা কিছু তো আছে ওর মধ্যে। ঠিক ধরেছেন, ও এই ভার্সিটির টপার। ওর মেধা অনেক বেশি, যা আমি বুঝতে পারলাম। তেমনই ভেবে নিন। আচ্ছা, আমি ওকে একবার চাঁদে নিতে চাই। এটা তো ওর জন্য অনেক খুশির কথা, কিন্তু ওর পরিবার অনেক গরিব, এত খরচ তো ওনারা বহন করতে পারবে না। খরচ আমি দেব। আকাশ, তাহলে তুমি যাবে তো? এই সুযোগ তো হাতছাড়া করা যাবে না, কিন্তু আমি ওইখানে গিয়ে করব কি? সেগুলো ওখানে তুমি যাওয়ার পরেই বুঝতে পারবে, কারণ তোমার অনেক মেধা। এতদিন তো সব বই আর হলোগ্রাম দেখেছো, এখন যাই দেখবে না কেন সব কিছু সরাসরি দেখার সুযোগ হবে তোমার। এটা তো আমার জন্য অনেক খুশির কথা, কিন্তু স্যার, আমরা যাব কতদিন পরে? 3 মাস পরে আমরা ওখানে এসে কি কি করব না করব এইসব বিষয় আলোচনা করব। তাছাড়া বুঝতেই তো পারছো, এটা তো হেলিকপ্টার না যে চাইলে একদিনের ভিতরে সব রেডি করা যাবে। এখানে রকেট করে যাব, সেজন্য সরকার থেকে আগে সব কিছু ফাঁস করতে হবে। জানি আমি সব কিছু। তাহলে আমি তোমার স্যারের সাথে যোগাযোগ করে নেব। তুমি আমাকে ঠিক 45 দিন পরে এই নাম্বারে কল দিয়ে তোমার নামটা বলবে, তাহলেই হবে। ঠিক আছে স্যার, কিভাবে যে আপনাকে ধন্যবাদ দিব সে ভাষা খুঁজে পাচ্ছি না। তবে এই কথা অন্য কাউকে বলা যাবে না, এমনকি নিজের পরিবারকেও না। যেদিন বাসা থেকে বের হবে সেই দিনই জানাবো। ঠিক আছে স্যার। বৈজ্ঞানিক তো চলে যায়। প্রিন্সিপালও অনেক খুশি হয়। বিকেলে আকাশ বাসে ফেরে। এতক্ষণ কোথায় ছিলে? ভার্সিটিতে কাজ ছিল, সেজন্য দেরি হলো আসতে। ঠিক আছে, যা খেতে বস। ওই দিন আমার কথায় কষ্ট পেয়েছিস অনেক, তাই না? কষ্ট তো পেয়েছি, সাথে এটাও বুঝেছি। কি বুঝেছিস? এই যে তুমি কতটা কষ্ট করে আমাকে মানুষ করেছো, তার উপর পড়াশোনার অনেক খরচও দিচ্ছ। তোমার নিজেরও হাড় ভাঙা পরিশ্রম করতে হচ্ছে, তা আমি বুঝি। কি করব বল, তোর পড়াশোনার খরচ চালাতে চালাতে আমি আর তোর মা ঠিকমতো কোনো কিছুই তৈরি করতে পারিনি। এইসব কিছু জানি আমি, তুমি যে কতটা কষ্ট করতেছ তা তো আমি দেখে আসছি। তবে চিন্তা করো না, একটা সময় আমি সাকসেস হবই। সেদিন তোমাদের কোনো অভাব আমি হতে দেব না। তাই যেন হয়। 1 মাস পরে আকাশ, তুমি কি করছো?
তোমার সাথে আমার কিছু কথা আছে। কি কথা? নতুন করে কোনো বিষয় কি ভুলে গেছো? ওইসব কোনো কিছু না। তাহলে কি হয়েছে তা বলো। আকাশ, কথাটা যে আমি তোমাকে কিভাবে বলবো। মানে কি, জটিল কোনো কিছু হয়েছে কি? জটিল না, তেমন আবার অনেকটাই জটিল। তাহলে বলে ফেলুন। আকাশ, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি তোমাকে আমার জীবন সঙ্গী হিসেবে চাই। ইরার মুখে এরকম কোনো কথা শুনতে পারবে তা আকাশ নিজেও ভাবতে পারেনি। তাও নিজেকে একটু শান্ত করে। দেখো, তুমি আমার থেকে 3 বছরের জুনিয়র, তা কি জানো? হুম, জানি। আর বয়সের দিক দিয়ে হিসেব করলে 5 বছরের ছোট। এত কিছু কোথায় থেকে জানলে? ওই যে গলায় থাকা আইডি কার্ড দেখে। দেখো, আমার সাথে রিলেশন করে তোমার কোনো লাভ হবে না। লাভ না লস তা তো আমি জানতে চাই না। কিন্তু আমার পক্ষে সম্ভব না। দেখো আকাশ, ভালো হবে না কিন্তু। এতক্ষণ ধরে যা কিছু হয়েছে সেইগুলো কি ভালো হয়েছে? কাউকে প্রেমের প্রস্তাব দেওয়াটা কি খারাপ কিছু? তুমি ধনী পরিবারের মেয়ে, আর আমি একজন দরিদ্র পরিবারের ছেলে। আমাদের মিল যে কখনো হবে না, সেটা কিন্তু তুমি ভালো করে জানো। আমি এত কিছু জানি না। তোমাকে আমার ভালোবাসতে হবে, এটাই আমার শেষ কথা। আমি তা পারবো না। পারতে তো তোমাকে হবেই। আমিও দেখব কিভাবে তুমি পার পেয়ে যাও আমার কাছ থেকে। কথাটা বলে ইরাও চলে যায়। আকাশও নিজের পড়াশোনা করতে থাকে। এদিকে ইরা যে আকাশকে প্রপোজ করেছে তা বা রিয়া সবটা দেখে ফেলে। রিয়াকে তা আপনারা জানতে পারবেন। ইরা যাওয়ার পর রিয়া ওখানে আসে। কি ব্যাপার আকাশ, ওই মেয়েটা এখানে কেন এসেছে? অন্য মেয়েরা যে কাজে এসেছে, এও সে কাজেই এসেছে। আমার তো তা মনে হয় না। তোমার মনের মতো আসা পর্যন্ত আমি অপেক্ষা করতে পারবো না কোনোভাবেই। আমি তোমাকে একটা কথা বলার জন্য এসেছি। তুমি আবার কি বলবে? ভার্সিটি থেকে ঘুরতে নিয়ে যাওয়ার ব্যাপারে কথা হয়েছিল। তো কি হয়েছে? তুমিও যাচ্ছ আমার সাথে। আমার কাছে ডলার নেই যাওয়ার মতো। সেটা আমি জানি। সবই যখন জানো, তখন আমাকে যেতে কেন বলছো? তার কারণ তো আছেই। তাছাড়া তুমি ভালো করে জানো এই ঘুরতে যাওয়ার মধ্যেও অনেক কিছু শেখার আছে। তোমার ওখানে যা শিখবে তা আমি এখান থেকেই শিখে নেই। এত কষ্ট করতে হবে না, কেননা আমি তোমার ডলারও পে করে দিয়েছি। সেজন্যই তুমি আমার সাথে যাচ্ছ, এটাই শেষ কথা। কথাটা বলে রিয়া চলে যায়। কিন্তু আকাশ কি করবে বুঝতে পারছে না। আসলে রিয়াও আকাশকে ভালোবাসে, কিন্তু বলবে বলবে করে বলা হয়নি। 3 দিন পরে। মা, আমি 5 দিনের জন্য ঘুরতে যাচ্ছি। কিন্তু এতগুলো ডলার তুই পাবি কোথায়? ডলারের ব্যবস্থা হয়ে গেছে, আমার একটা ফ্রেন্ড দিয়েছে। কিন্তু পরে যখন ডলারগুলো চাইবে তখন কি করবি? তেমনটা চাইবে না, আমি তাহলে গেলাম। ভার্সিটিতে চলে আসে। কিছুক্ষণ পরে একে একে সবাই বাসে উঠে পড়ে। তখন আকাশের সাথে ইরা ধাক্কা লাগে। আহ, কোন হারামি আমাকে ধাক্কা দিলে? কথাটা বলে যে না মারতে যাবে, আকাশকে দেখে হাত দুটো আকাশের মুখে নিয়ে একটা চুমু খায়। ধাক্কা যে তুমি দিয়েছো সেটা আমাকে আগে বলবি তো। আমি কিন্তু ইচ্ছে করে দেইনি। ইচ্ছে করে দাও আর এমনিতেই দাও, আমার কোনো আপত্তি নেই। চলো বাসে যাই। ওরা বাসে এসে বসে। যে যার মতো চাইলেও বসতে পারবে না, কেননা যার টিকিট যার সাথে পড়েছে তাকেই তার সাথে বসতে হবে। সেজন্য ভাগ্যক্রমে আকাশের একটা পাশে রিয়া, আরেকটা পাশে ইরা। মাঝখানে বেচারায় কি করবে বুঝতে পারছে না। রিয়া আর ইরা দুজনেই আকাশকে রাস্তায় জ্বালাতে জ্বালাতে আসে। ওরা একটা হোটেলে আসে। তোমরা এখন রুমে এসে আরাম করো, কাল আমরা বের হব রকেট দেখার জন্য। ঠিক আছে স্যার। পরের দিন সকালে ওরা আসে একটা মিউজিয়ামের ভিতরে। সেখানে রকেট সম্পর্কে সবকিছু বোঝানো হয় হোলোগ্রামের মাধ্যমে। ভেতরে কি কি আছে আর সেগুলো কিভাবে কাজ করে তা দেখানো হতে থাকে। কিছুক্ষণ দেখার পরে আকাশ অনেক কিছুর উপরে ধারণা পায়। যাক, এসে তো ভালোই হলো।
আর 2 মাস পরেই তো পৃথিবীর বাইরে যাব, তখন এটা আমার কাছে দেবে। সেজন্য সবকিছু ভালো করে বুঝে নিতে থাকে। পৃথিবীর বাহিরে কিভাবে কি করতে হবে তা এখন থেকেই সবকিছু শিখে রাখতে থাকে। এভাবে 3 দিন পার হয়ে যায়। তুমি আমার সাথে ঠিকমতো কথা বলো না কেন? আমি এখানে এসেছি কিছু শেখার জন্য, তোমার সাথে কথা বলে সময় নষ্ট করতে আসিনি। কি? এত বড় একটা কথা তুমি আমাকে বলতে পারলে? তুমি বয়সে এখনো অনেক ছোট, প্রেম করার মতো বয়স তোমার এখনো হয়নি। তোমার কি মাথা খারাপ? আমার বয়সী আমার একটা মামাতো বোন আছে। সে থাকতেই পারে, স্বাভাবিক। ও এখন এক বাচ্চার মা, তাহলে বুঝছো কিছু? আচ্ছা, তুমি ঠিক কি চাও? কি আর চাইবো? তোমাকে বিয়ে করতে চাই। আগে বড় হও। সব কিছুই তো বড় আছে, আর কত বড় হব? সব কিছু বড় বলতে? না দেখলে বুঝতে পারবে না, যখন দেখবে তখন বুঝতে পারবে। আমার বোঝার কোনো ইচ্ছেও নেই, গেলাম আমি। ওখান থেকে এসে আবার রিয়ার খপ্পরে পড়ল। রিয়াও অনেকক্ষণ ধরে কথা বলতে থাকে। রিয়া আকাশে ব্যস্ত পড়ে, সেজন্য ফ্রেন্ড হিসাবে কথা বলতে থাকে একটু একটু করে। কিছুক্ষণ পর আমি তাহলে উঠি এখন? ঠিক আছে, চলো তাহলে। ওরা ওখান থেকে উঠে যায়। রাতে আকাশও ওই সব কিছু নিয়ে কাজ করতে থাকে। কিভাবে কি করতে হবে না হবে এসব নিয়ে ভাবতে থাকে। এভাবে ওদের ঘোরার সময়টা শেষ হয়ে যায়। তবে এখানে সে পৃথিবীর বাহিরের সম্পর্কে অনেক কিছু তথ্য এখন জানতে পারলো। পরের দিন ওরা চলে আসে ভার্সিটিতে। তুমি তো কিছুই বললে না। বলতেও চাই না। যদি তুমি রাজি না হও, রাজি না হলে কি করবে? তোমার বাসায় চলে যাব। আমার ঠিকানা পাবে কোথায়? ঠিকানা তোমার গলায় তো ঝুলছে। গলায় আবার ঠিকানা ঝুলে নাকি? ইরা তখন আইডি কার্ডের ছবিটা দেখায়, যেখানে আকাশের ঠিকানা লেখা ছিল। প্লিজ এমনটা করো না, আমাদের অনেক অভাবের একটা সংসার, যদি বাবা মা জানতে পারে অনেক কষ্ট পাবে। যদি তুমি প্রেম করো তাহলে আমি কাউকে কোনো কিছু বলবো না। ঠিক আছে, রাজি আমি। তাহলে জড়িয়ে ধরো একবার। এখনই ধরতে হবে? তুমি ধরবে নাকি আমি ডাক দিব? হুম হুম। ধরছি তো। না চাইতো জড়িয়ে ধরে। এতে ইরা তো আরো শক্ত করে জড়িয়ে ধরে রাখে। যাও তাহলে এখন, কোনো মেয়ের সাথে যেন কথা বলতে না দেখি। যদি বলেছো না, তোমার বাসায় কিন্তু চলে যাব আমি। আমি কারোর সাথে কথা বলবো না, তাও আমার বাসায় যাওয়ার কোনো দরকার নেই। মনে থাকে যেন। এদিকে আকাশ বাসায় ফিরে। আকাশ, কিছু ডলার হবে কি তোর কাছে? আমার কাছে তো $50 মতো আছে। তাহলে কিছু বাজার করে নিয়ে আয়। তোর বাবাকে যদি বলতাম তাহলে এতক্ষণে অনেক কথাই শুনিয়ে দিত আমাকে। জানি আমি, এত বড় হয়েও বাবাকে কোনো কাজে সাহায্য করতে পারিনি, সেজন্য বাবারও রাগ হওয়াটা স্বাভাবিক। ঠিক আছে, তুমি বলো কি কি আনতে হবে, আমি নিয়ে আসছি। কিছু বাজার লিখে দেয়। সেগুলো নেওয়ার জন্য বাজারে আসে। তখন আবার ইরার সাথে দেখা হয়। ইরা এসেছে ওর বাবার সাথে। আকাশকে দেখে ওর কাছে আসে। কি ব্যাপার, তুমি এখানে কেন? বাজারে সবাই কেন আসে? বাজার করতে আসে তো আমি জানি, কিন্তু আমি তো এসেছি বাবার সাথে। তোমার তো বাজারে আসার কোনো কারণও নেই। আমার কথা ছাড়ো, কি কি কিনলে? বাজার দেখে ইরা একটু অবাকই হয়। এত কম বাজার কেন? আমরা তো মানুষও কম। তাই বলে এত কম বাজার? তোমার কাছে যে ডলার নেই তা আমি জানি। একটা কাজ করো, $500 রাখো, ভালো করে বাজার করে নিয়ে যাও। তোমার থেকে ডলার কেন নেব আমি? আমি তোমার গার্লফ্রেন্ড, আমি না দিলে আর কে দিবে শুনি? হুম। সেই জন্য যা বলেছি তাই করো, নয়তো তোমার বাসায়। যা বলেছো তাই করব, তাও আমার বাসায় যেও না। এই তো, গুড বয়। তাহলে যাও এখন বাজার করে নাও ভালোভাবে। কি আর করার,
বাজার করে নেয়। কিছুক্ষণ পরে বাজার নিয়ে বাসায় আসতেই কিছুটা ঘুরিয়ে ঘুরিয়ে ওর বাবা মা দুজনকেই বুঝিয়ে দেয়। এভাবে দিন যেতে থাকে। আকাশও ইরাকে ভালোবাসতে শুরু করে এখন, তাও মন থেকে। এইদিকে আকাশের ব্যাপারটা কি হলো বলো তো? কোন বিষয়ে? তোমাকে কল দিচ্ছি, তাও ধরছো না। আবার মাঝে মাঝে একটা মেয়ের সাথে দেখি গাছতলায় ক্যান্টিনে বসে গল্প করো। গল্প করি না আমি, পড়া বুঝিয়ে দিচ্ছি। ওই মেয়েটাকে প্রতিদিন তোমার পড়া বুঝিয়ে দিতে হবে? এতে তোমার সমস্যা কেন হচ্ছে সেটাই তো বুঝলাম না। কারণ আমি হচ্ছে তোমাকে ভালোবাসি আকাশ। তা কোনোভাবেই সম্ভব না। কেন সম্ভব না? তুমি আমার পরিবার সম্পর্কে কোনো কিছুই জানো না। যদি জানতে তাহলে এই কথাটা বলতে না। আমি যতদূর অনুমান করছি, তোমার বাবা ছোটখাটো একজন ব্যবসায়ী হলেও থাকবে। আমার বাবা একজন দিনমজুর। দিনে যা আয় করে তা দিয়ে আমাদের দিনের খরচ চলে যায়। কি বলো, এতটা গরিব তুমি? হুম, এতটাই গরিব আমি। তাহলে তোমার পিছনে আমি সময় নষ্ট করছি কেন? তা আমি কি জানি? আমি তো বলিনি সময় নষ্ট করতে। ও শিট, কত ভুল যে করলাম আমি। দেখ, কথাটা বলে রিয়া চলে যায়। তবে আপনাদের কি মনে হয় রিয়া এত তাড়াতাড়ি আকাশের জীবন থেকে চলে যাবে? তা হবে না। কেননা সামনে কি হয় না হয় তা আপনারা জানতে পারবেন 7 দিন পরে। এরা আকাশের বাসার সামনে এসে দাঁড়ায়, তারপর আকাশকে কল দেয়। এই রাতের বেলায় কল দিলে? তোমার বাসার নিচে নামো। নিচে কেন? আমি বাহিরে দাঁড়িয়ে আছি। তুমি কেন আসছো? আমাকে বললে তো আমি বের হয়ে আসতাম। তুমি নিচে নামো আর খাবারগুলো নিয়ে যাও। কিসের খাবার? তুমি তো বললে দুপুরে রান্না হয়নি, সেই জন্য আমি বিকেলে কাজের লোককে দিয়ে বাজার করিয়েছি। যেগুলো নিজ হাতে রান্না করে তোমার জন্য এনেছি। সেটা তো দুপুরে রান্না হয়নি, কিন্তু এখন তো রান্না হয়েছে। আমি এত কিছু জানি না। তুমি নিচে আসবে নাকি আমি ভেতরে আসবো, কোনটা? তোমাকে আসতে হবে না, আমি আসছি। কি আর করবে, চলে আসে নিচে। খাবারগুলো আকাশের হাতে দেয়। এগুলো খাবে আর কেমন হয়েছে খাবার তা কিন্তু অবশ্যই আমাকে জানাবে। তুমি তো নিচেও খেয়ে আসোনি। রান্না করেই নিয়ে আসলাম। তাছাড়া এখন রাত 9টা 30, বেশি লেট করলে তো তোমরা আবার কতক্ষণ না খেয়ে থাকবে, তাই নিয়ে আসলাম। এখানে যা খাবার আছে রাতে খাওয়ার পরে সকালেও খেতে পারবে। আচ্ছা, তুমিও আমার সাথে ভিতরে চলো। তোমার বাবা মার সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য? মোটেও না। তাহলে ভেতরে কেন আসবো? একে তো তুমি নিজেও খাওনি, সেই জন্য আমার সাথে আমার রুমে যাবে আর ওখানে লুকিয়ে থাকবে। আমি খাবার নিয়ে রুমে আসব, তারপর দুজনে একসাথে খাবো। ওয়াও, ব্যাপারটা তো আসলেই অনেক রোমান্টিক একটা ব্যাপার তো হবেই। আমার পিছনে আসতে থাকো। চুপি চুপি আকাশ ইরাকে ওর রুমে নিয়ে আসে। ভিতরে যাও, ফ্রেশ হয়ে এখানে বসো। আমি বাবা মাকে ডেকে নিয়ে খাবার খেতে বসি। তুমি ওখানে খেয়ে আসলে আমি কখন খাবো? তুমি আর আমি একসাথে খাবো। তাড়াতাড়ি আসিও। ঠিক আছে। রুম থেকে বের হয়ে আসে, তারপর ওর বাবা মাকে ডেকে নিয়ে ইরার দেওয়া খাবারগুলো নিয়ে দেখায়। এই খাবার কে দিল? আমার বন্ধু দিয়ে গেছে, তোমরা বসে খাও, আমি রুমে এসে খাবো। তাই বলে এত খাবার দিবে আমাদের? কিছু হবে না, তোমরা খাও, খাবার শেষে ঘুমিয়ে পড়িও। ঠিক আছে। খাবার নিয়ে রুমে এসে দেখে ইরা আকাশে একটা শার্ট পরে আছে। আসলে ইরা তেমন প্রস্তুতি নিয়ে আসেনি, ভেবেছিল খাবার দিয়ে সঙ্গে সঙ্গেই চলে যাবে, কিন্তু কে জানতো এরকম কিছু হবে। দেখো তো কেমন লাগছে আমাকে। অনেক কিউট লাগছে। এখন চলো খাবার খেয়ে নিই, তোমাকে আবার বাসায় তো ফিরতে হবে। আমি বরং আজকে তোমার বাসায় থাকি। তুমি যদি বাসায় থাকো, বাবা মা যদি জানতে পারে তাহলে আমাকে তো বাসা থেকে বের করে দেবে। এতে তো আমারও ভালো হবে, তুমি আমার সাথে আমার বাসায় থাকবে। না থাক, তুমি বরং খেয়ে নাও, আমি তোমার কিছুটা পথ
এগিয়ে দিয়ে আসবো। তাহলে আমাকে খাইয়ে দাও এখন। কি আর করবে, ইরাকে খাইয়ে দিতে থাকে, সাথে নিজেও খেতে থাকে। রাত 10টা। আচ্ছা শোনো, হুম, বলো। রুমে তো আমি আর তুমি ছাড়া কেউ নেই। হুম, তো তোমাকে তো কখনো কিস করিনি, আজকে ভাবছি করে নিব। জি না, দরকার নেই। পরে কিস করার পর কোন দিক থেকে কোন দিকে চলে যাব? সমস্যা নেই, আমি এই সুযোগ হাতছাড়া করতে চাই না। এ বলে আকাশকে কিস করতে থাকে। 3 মিনিট কিস করার পর দুজনে হারিয়ে যায় অন্য একটা জগতে। এই জগতে কি কি হয়েছে তা আপনার না জানলেও চলবে। রাত 11টা বাজে, দুজনেই উঠে বসে পড়ে। সরি, আমি এইসব চাইনি। প্রথমবার তো, সেই জন্য না চাইতেও থাক এই বিষয়টা। আমাকে এখন যেতে হবে। তোমার শার্ট নিয়ে গেলাম, অন্য কোনো সময় ফেরত দিয়ে যাব, নয়তো এটা আমি ইউজ করব। ঠিক আছে, তুমি এটা ইউজ করিও। কি আর করার, ইরাকে বের করে গাড়িতে বসিয়ে দেয়। সাবধানে যাবে, ড্রাইভ করতে পারবে তো? এতক্ষণ যে ড্রাইভ করলাম ওটার কাছে এটা কিছুই না, বাসায় পৌঁছে তোমাকে কল দিব। ঠিক আছে। 20 মিনিট পরে ইরা বাসায় পৌঁছে আকাশকে জানিয়ে দেয়। এরপর দেখতে দেখতে দিন যেতে থাকে। আকাশও পৃথিবীর বাহিরে যাওয়ার সময় চলে আসতে থাকে। সেজন্য ইরার সাথে একবার দেখা করে ওকে এই বিষয়টা বলতে থাকে। কবে ফিরবে আবার? এই তো 20 দিন পর। ঠিক আছে, সাবধানে থাকিও, আমাকে কল করতে ভুলবে না কিন্তু। আচ্ছা ঠিক আছে। তবে আপনাদের এটা বলে রাখি, আকাশ যে পৃথিবীর বাহিরে যাচ্ছে এটা কিন্তু ইরাকে বলেনি, শুধু ইরাকে বলেছে ও একটা কাজের শহরের বাহিরে যাবে। বাসায় ফিরে আকাশ ওর বাবা মাকে বিষয়টা জানিয়ে বেরিয়ে পড়ে রিসার্চ সেন্টারে। তুমি এসেছো, ভালো করেছো। আরেকটু সময় পার হলেই তো আমি গাড়ি পাঠাতাম তোমার জন্য। তা আর লাগবে না। এখন চলো, তোমাকে গ্র্যাভিটি সম্পর্কে একটু ধারণা দিই। ভিতরে আসো। ভিতরে নিয়ে একটা বড় ফ্যানের উপরে দাঁড় করায়। একদিন তুমি প্র্যাকটিস করতে থাকো কিভাবে হাওয়ায় ভেসে নিজেকে নিয়ন্ত্রণ করা যায়। কারণ তুমি তো জানো চাঁদে গ্র্যাভিটি নেই। ওখানে হাওয়ায় ভেসে যা করার করতে হবে। 2 দিন পর আমরা রওনা দেব। আচ্ছা, আমি তাহলে প্র্যাকটিস করতে থাকি। ওই দিনটা পুরোপুরিভাবে হাওয়ায় ভেসে থাকার অনুশীলন করতে থাকে। 2 দিন পরে যা যা নেওয়ার কথা সবকিছু নিয়ে রকেটে এসে বসে। এতদিন বই বা হলোগ্রাম দেখেছো সবকিছু, আজকে তুমি যা দেখবে সবই সরাসরি। সেজন্য ঘাবড়ে যেও না। একটু তো নার্ভাস লাগবেই, তবে আমি ঠিক করে নেব। ঠিক আছে, তাহলে আমরা এখন উড়ার জন্য প্রস্তুত। 5 মিনিট পরে রকেট ওড়ার জন্য প্রস্তুত হয়। কিভাবে কি করতে হবে, কিভাবে রকেট ওড়াতে হবে সেসব কিছু শেখাতে থাকে এক এক করে। 10 দিনে যাত্রায় স্যার আকাশকে রকেটের সম্পর্কে পুরো তথ্য শিখিয়ে দেয়। কেননা এই 10 দিনে আকাশ অনেক কিছু শিখে যায়। ছোট থেকে বড় বড় অনেক কিছু এখন আকাশ পারে। তাহলে সবটা তো শিখলে। জি স্যার, সত্যি কি বলে যে আপনাকে ধন্যবাদ দিব সে ভাষা আমার জানা নেই। আমার মতো একটা ছেলেকে আপনি এভাবে এত কিছু শেখাবেন যা আমার কল্পনার বাইরে ছিল। কিন্তু আমরা 10 দিনে পৌঁছালাম কি করে? 10 দিন কি পৌঁছানো যায় না? আসলে আমরা তো অনেক বইয়ে পড়েছি, অনেক সময় লাগে যেতে। তাহলে সেখানে 10 দিনে কিভাবে? ওটা তো বইয়ের পাতায়। ওখানে তুমি এক একটা রকেট করে যেতে এক এক রকম সময় লাগবে। কিছু কিছু রকেট করে তুমি চাইলে 4 দিনেও যেতে পারবে। আবার কিছু কিছু রকেট চাইলে 2 মাসেও লেগে যেতে পারে। কিন্তু তুমি হঠাৎ করে এই প্রশ্ন করছো কেন? নয়তো অনেকেই বলবে 10 দিনে কিভাবে সম্ভব হবে, তাই আপনার মাধ্যমে ওদের বুঝিয়ে দিলাম। তো এখন এই স্যুটটা পরে নাও। যদি এটা না পরো তাহলে বোমার আঘাতের মতো আমার শরীর টুকরো টুকরো হয়ে পুরো চাঁদে ভেসে বেড়াবে। ঠিক ধরেছ। আমরা এখানে কেন এসেছি? এখানে চাঁদ থেকে কিছু মাটি নেব আমরা। সে মাটি রকেটে বসেই আমরা পরীক্ষা করব। তাহলে স্যার, মাটি আমি সংগ্রহ করেছি। চাঁদ থেকে মাটি নেওয়ার জন্য নিচে নামে। তখন চাঁদে
পা রাখার পরে বুঝতে পারে এই মাটি পৃথিবীর মাটির মতো না। তাও কিছুটা নিয়ে চলে আসে রকেটের মধ্যে। এইভাবে এই মাটি পরীক্ষা করব, চলো। কি কি পরীক্ষা করব এই মাটি দিয়ে? এবার এই মাটি পরীক্ষা করব, চলো। প্রধানত চাঁদের মাটি থেকে অক্সিজেন নিষ্কাশন, খনিজ উপাদান বিশ্লেষণ এবং গাছপালা জন্মানোর জন্য উপযুক্ত কিনা তা পরীক্ষা করা হয়। এছাড়াও চাঁদের মাটির গঠন, রাসায়নিক বৈশিষ্ট্য এবং ভূতাত্ত্বিক ইতিহাস জানার জন্য পরীক্ষা করা হয়। এত কিছু জানা যাবে? ডিটেলসে একটু বলা যাবে? তাহলে শুনুন। অক্সিজেন নিষ্কাশন। চাঁদের মাটিতে উপস্থিত অক্সাইড থেকে অক্সিজেন বের করার জন্য পরীক্ষা করা হয়, যা ভবিষ্যতে মানব বসতি স্থাপনের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। খনিজ বিশ্লেষণ। চাঁদের মাটিতে বিভিন্ন খনিজ পদার্থের উপস্থিতি এবং তাদের পরিমাণ জানার জন্য পরীক্ষা করা হয়। উদ্ভিদ বৃদ্ধি পরীক্ষা। চাঁদের মাটিতে গাছপালা জন্মানোর সম্ভাবনা যাচাই করার জন্য পরীক্ষা করা হয়। ভূতাত্ত্বিক বৈশিষ্ট্য। চাঁদের মাটির গঠন, বৈশিষ্ট্য এবং চাঁদের ইতিহাস জানার জন্য পরীক্ষা করা হয়। তাপমাত্রা পরীক্ষা। চাঁদের বিভিন্ন অঞ্চলের মাটির তাপমাত্রা কেমন তা জানার জন্য পরীক্ষা করা হয়। জলের উপস্থিতি। চাঁদের মাটিতে জল বা বরফ আছে কিনা তা জানার জন্য পরীক্ষা করা হয়। তাহলে তো অনেক ভালো হবে। আমরা এখানে বসবাস করতে পারবো কি না তা যদি জানতে পারি, এটা তো অনেক খুশির কথা। কিন্তু চাঁদে বসবাস করাটা অনেক রিস্কি একটা কাজ, তা তো বুঝতেই পারছো। তা ঠিক। আর কিছু জানা যাবে কি? যাবে তো। এরপর আরও কিছু ডিটেলস বলতে থাকে। যদি আপনারা শোনেন তাহলে আপনাদের মাথার উপর দিয়ে যেতে পারে সব কিছু। সেজন্য আর শোনালাম না, একটু পরে। আমরা ফিরে যাব কখন? আরও একটা কাজ বাকি আছে। কি কাজ সেটা? এখানে উল্কা ছিল। বড় বড় পাথর, ওইগুলোর কথা বলছেন? এখানে একটা উল্কার ভিতরে ইউরিয়াম আছে, যা পেলে আমরা পারমাণবিক বোমা বানাতে পারবো। তা আমি কোনো সাহায্য করব কি? এটা এত সহজ না। লক্ষ বিলিনিয়ার উল্কার ভিতরে এই একটা উল্কা চিহ্নিত করা অনেক বেশি কঠিন, যা এক প্রকার অসম্ভব। স্যার, একটা সময় দেখবেন এই অসম্ভবকে আমি সম্ভব করব। কিন্তু তুমি তো এখানে দ্বিতীয়বার আর সুযোগ নাও পেতে পারো। আমি যখন বলেছি তখন সেটা আমি করেই ছাড়ব। ঠিক আছে, অপেক্ষায় থাকলাম তাহলে। এভাবে চাঁদে আরও কয়েকটা দিন কাটাতে থাকে। ওখানে থেকে আকাশের অনেক ভালোই লাগতে থাকে। সময় করে ইরার সাথে কথা বলা, তবে ভিডিও কল কখনো দেয়নি, কেননা নয়তো ইরা সব জেনে যাবে, সেজন্য আর কল দেয়নি। পরের দিন আকাশ ওর বাবা মাকে কল দেয়। আকাশ, কেমন আছিস তুই? আলহামদুলিল্লাহ, ভালো আছি। তোমরা কেমন আছো? আমরা ভালো আছি। তা কবে ফিরবি তুই? আরও 5 দিন থাকবো এখানে, তারপর রওনা দিব। এই ধরো আরও 20 দিনের মতো লাগবে। সাবধানে থাকিস তুই। ঠিক আছে আব্বু। কথা বলার শেষ করে আকাশ ওর স্যারের কাছে আসে। আচ্ছা, আমাদের তো জ্বালানি শেষ, তাহলে আমরা এখন ফিরবো কি করে? আমাদের দেশের একটা স্পেস স্টেশন আছে, ওখান থেকে নেব। ওনারা কি দেবে? অবশ্যই দেবে। তাহলে আমিও যাব ওখানে। ঠিক আছে, নিয়ে যাব তোমাকে। পরের দিন আকাশকে নিয়ে স্পেস স্টেশনে আসে। ওখানে জ্বালানি নিয়ে নেয় রকেটের মধ্যে। তারপর আকাশকে পুরো স্পেস স্টেশন ঘুরে দেখায়। যত দেখছে ততই অবাক হচ্ছে আকাশ, কেননা এটা তো আলাদা একটা শহর, যাকে বলে নেই কোনো কোলাহল, নেই কোনো শব্দ, এক কথায় সব কিছু স্থিরভাবে, যাকে বলে। এই স্টেশনে 2 দিন থাকে। আচ্ছা, এখান থেকে আমরা কি কি করতে পারবো? এখান থেকে পুরো পৃথিবীতে থাকা সবগুলো দেশকেই চাইলে নিয়ন্ত্রণ করা যাবে। চাইলেই স্পেস থেকে সরাসরি মিসাইল হামলা করা যাবে। তাহলে তো এটা অনেক সাংঘাতিক একটা ব্যাপার। তেমনই কিছু ধরে নাও। এখন তাহলে আমরা পৃথিবীতে না এসে যদি ওই উল্কাগুলোর খোঁজ করি? ওটা কোনোভাবেই সম্ভব না। কেন সম্ভব না? ওই উল্কা শুধু আমরা কেন, 196টি দেশ মিলেও খোঁজার চেষ্টা করেছে, কিন্তু তারা পাচ্ছে না। একবার ওই জায়গায় কি যাওয়া যাবে? ওখানে যাওয়ার জন্য তো আমাদের আলাদা একটা রকেট লাগবে, সাথে আলাদা কিছু যন্ত্র। এখানে তো পাওয়া যাবে। যাবে তো।
তাহলে চলুন আমরা যাই। আকাশের অনেক জোরাজুরি করে। স্যার ওকে নিয়ে পরের দিন রওনা দেয়। উল্কা যেখানে থাকে সেখানে যায়। ওখানে সব কিছু দেখে তো আকাশ অবাক হয়। এইগুলো কি উল্কা? ঠিক ধরেছ, এইগুলোর ভিতরে যাওয়া মানে মৃত্যুকে ডেকে আনা। কিন্তু কেন স্যার? কারণটা হলো এইগুলো একটাও যদি এই স্পেস যানে লেগে যায় তাহলে এটা তো নষ্ট হবেই, সাথে আমরাও মারা যাব। ভিতরে না গেলে খুঁজবো কি করে? এই ইউরেনিয়ামের খোঁজের চক্করে প্রায় শত শত মহাকাশচারী মারা যায়, কিন্তু এই উল্কার ভিতরে এসে ওই বস্তুটি খুঁজে কেউ পায়নি। আকাশ এবার পুরোটা ভিডিও করে নেয়, কেননা কোনো তো একটা উপায় অবশ্যই বের করে নেবে। ওখান থেকে রওনা দেয় স্পেস স্টেশনে। ওখানে আরও কিছু জ্বালানি নিয়ে পৃথিবীর দিকে রওনা দেয়। তবে এতদিন যা যা করেছে সব কিছু ভিডিও করে এনেছে ইরাকে দেখাবে বলে। 10 দিন পরে আকাশ আর সাথে কিছু বৈজ্ঞানিক পৃথিবীতে নেমে আসে। আকাশ, তুমি যে আমাদের সাথে এসেছো এই কথাটা কাউকে বলবে না। কেন স্যার? তুমি তো এতদিন আমাদের সাথে থেকে অনেক কিছুই শিখেছো, সেজন্য এটা যদি বাইরে কেউ জানে তাহলে কিন্তু তারা এই জিনিসটা জানার জন্য তোমার উপর হামলাও করতে পারে। বুঝতে পেরেছি স্যার। সাবধানে থেকো। ঠিক আছে। কিছু ঘন্টা পরে ওরা বাসায় আসে। বাসায় আসার পর ওর বাবা মা তো আকাশকে দেখে অবাক হয়। কোনো অসুবিধা হয়নি তো তোর? না আম্মু, কোনো অসুবিধা হয়নি। পরদিন আসে ভার্সিটিতে। এভাবে ইরার সাথে প্রেমের বিষয়টা এবার ইয়া জেনে যায়। সেজন্য ওই ছেলেটা সাহস তো কম না, ইরার মতো এক মেয়েকে পচিয়ে নিল। আমাকে তো যে করেই হোক কিছু একটা করতেই হবে, যেন ইরা আকাশকে ছেড়ে দেয়। কিন্তু কি করা যায় সেটাই তো ভাবতে হবে। সেজন্য একটা প্ল্যান করতে থাকে। ইরা যাওয়ার পরে রিয়া আকাশের কাছে আসে। আকাশ, তোমাকে এরকম দেখাচ্ছে, কিরকম? মনে হচ্ছে একদম শুকিয়ে যাচ্ছ। তা জেনে তোমার কি কাজ? জানলে কি সমস্যা আছে? তোমাকে বলতে বাধ্য নই আমি। কাল আমার বাসায় আসতে পারবে? তোমার বাসায় আমি কেন যাব? আমার জন্মদিন, সেজন্য তোমাকে আসতে বলছি। ঠিক আছে। আকাশ রাজি হয়ে যায়। এই সুযোগে রিয়াও কি করবে না করবে সবকিছু প্ল্যান করে ফেলে। রাতে আকাশ বাসে আসে রিয়ার। এত লেট করলে কেন? তুমি তো বলেছিলে তোমার জন্মদিন। তো তাহলে কোনো অনুষ্ঠান থেকে শুরু করে মানুষ কেন নেই? আগেই জুস খাও, তারপর বলছি। আকাশকে জুস খাইয়ে দেয়। তারপর রিয়া একাই আকাশকে নিয়ে রুমে আসে। এদিকে জুসে এক প্রকার নেশাদ্রব্য ছিল। আবার রিয়াও বুদ্ধি করে ইরার চেহারার একটা মাস্ক পরে নেয়, যার কারণে আকাশ রিয়ার বদলে শুধু ইরাকেই দেখছে। এ কি ইরা, তুমি এখানে? আমি তো তোমার ইরার কাছ থেকে এসেই আদর করো। আকাশ তো ইরা ভেবে রিয়ার কাছে যায়। ততক্ষণে রিয়া মাস্ক ফেলে দেয়। আকাশ তো ইরা ভেবে রিয়ার সাথে রোমাঞ্চ করতে থাকে। এরপর কি কি হলো তা আপনাদের না জানলেও চলবে। সকালবেলায় আকাশের ঘুম ভাঙে। এ কি রিয়া, আমি তোমার রুমে কি করে? তুমি এত পরিমাণ ড্রিঙ্ক করেছো যার কারণে তোমাকে আমার রুমে ঘুমাতে হলো। আচ্ছা, আমি বাসায় যাচ্ছি। সাবধানে যেও। ঠিক আছে। আকাশ চলে যাওয়ার পর রিয়া পুরো ভিডিওটা দেখতে থাকে। যেগুলো দরকার নেই সেগুলো ডিলিট করে। এক এক করে ভিডিও জোড়া লাগিয়ে নতুন একটা ভিডিও তৈরি করে। দেখতে দেখতে 7 দিন কেটে যায়। ইরার আকাশ বসে আছে ভার্সিটিতে। তোমার তো পরীক্ষা শেষ, তাই এখন কি করবে? দেখি কি করতে পারি। যা করার তাড়াতাড়ি করিও। কেন বলো তো? তোমার কথা বাবা মাকে বলবো তাহলে। ঠিক আছে। সেই জন্য তোমার হাতে আর 2 বছর আছে সময়। এটা তো অনেক সময়, এর ভিতরে আমি কিছু একটা করে নেব, চিন্তা করো না। চলো তাহলে উঠি। আকাশও চলে যায় একটু পরে। ইরা যেতে যাবে তখনই রিয়া ইরার সামনে এসে দাঁড়ায়। কি ব্যাপার আপু, আপনি আমার সামনে এভাবে দাঁড়ালেন? কিছু কি বলবেন? দেখো ইরা, আমি আর আকাশ একে অন্যকে ভালোবাসি, এই জন্যই তুমি আমাদের জীবন থেকে সরে যাও। দেখুন আপু, আপনার কোথাও ভুল হচ্ছে।
আমার কোনো ভুল হচ্ছে না। কিন্তু আকাশ তো আমাকে ভালোবাসে। ও তো আমাকে ভালোবাসে, আর আমার সাথে রুম ডেটও করেছে। আমার মোটেও বিশ্বাস হয় না। জানি বিশ্বাস করবে না। এই পেন ড্রাইভে একটা ভিডিও আছে। ভিডিওটা দেখার পর যদি তোমার মনে হয় আকাশ তোমাকে না, আমাকে ভালোবাসে, তাহলে প্লিজ আমাদের জীবন থেকে সরে যেও তুমি। ইরা কোনো কিছু না বলে পেনড্রাইভ নিয়ে চলে আসে। রাতে আকাশের সাথে কথা বলার পর পেনড্রাইভের দিকে চোখ পড়ে। দেখি তো কি আছে এখানে। পেনড্রাইভের ভিতরে থাকা ভিডিওটা দেখে ইরার তো মাথা গরম হয়ে যায়। কি ছিল ভিডিওর মধ্যে তা তো আপনারা এখন বুঝতে পেরেছেন, সেজন্য নতুন করে কিছু বললাম না। সেজন্য পরের দিন থেকে ইরা আকাশকে অবহেলা করতে থাকে। এভাবে 15 দিন যেতে থাকে। কি ব্যাপার ইরা, তুমি আমাকে এভাবে অবহেলা করছো কেন? অবহেলা করছি না। আমি গত 15 দিন ধরে খেয়াল করছি তুমি আমাকে অবহেলা করছো। যার সাথে রাত কাটিয়েছো তাকেই বরং বিয়ে করো। আর হ্যাঁ, আমি কাল এই শহর ছেড়ে দেব। আমাদের আর কখনো যোগাযোগ হবে না। আমি কার সাথে রাত কাটিয়েছি কথা কেন বলছো না? এরা আকাশের হাতে একটা পেনড্রাইভ দিয়ে চলে যায়। আকাশও বাসে এসে ভিডিও দেখে অবাক হয়। তখনই কল দেয় ইরাকে, কিন্তু ইরার ফোন বন্ধ পায়। অনেকবার কল দিয়েও কোনোভাবেই ইরাকে পায়নি, কেননা এরা এখন এই শহরটা ছেড়ে চলে যায়। এরপর আকাশও নিজের কাজে মন দেয়। এরপর 5টা বছর আকাশ নিজেকে এখন প্রতিষ্ঠিত করে নেয়। 2 বছর গবেষণা করার পরে আকাশ ওই উল্কা পিণ্ডটা খুঁজে পায়। স্যার, আমি খুঁজে পেয়েছি। কি খুঁজে পেয়েছো? ওই উল্কাপিণ্ডটা যেখানে ইউরেনিয়াম আছে। সত্যি বলছো আকাশ, তুমি ওটা খুঁজে পেয়েছো? জি স্যার, আমি ওটা নিয়ে ফিরে আসছি। কিন্তু এত বড়, এটা তুমি আনবে কি করে? কে বলেছে এত বড়? তাহলে কতটুকু বড়? রকেটের ভিতরে তো কোনোভাবেই জায়গা হবে না। তার উপরে ওটা যদি রকেটের ভিতরে নাও, তাহলে তো রকেটও পুড়ে যেতে পারে। আমি ওই উল্কাপিণ্ড ভেঙে ওটার ভিতর থেকে ইউরেনিয়াম বের করে একটা বোতলে রেখে দিয়েছি। তাহলে তাড়াতাড়ি ফিরে আসো। জি স্যার। ইউরেনিয়াম নিয়ে পৃথিবীতে ফিরে আসে। ওই কারণে আকাশ পুরো পৃথিবীর কাছে সাকসেস হয়ে যায়। এরপর আকাশ একের পর এক গবেষণা করার পরে এখন একজন অভিজ্ঞ হয়ে যায়। এক কথায় সবার বস যাকে বলে। আকাশ, এখন থেকে তুমি মহাকাশযানের স্পেস স্টেশনের মাস্টার হয়ে ওই স্পেস যানে থাকবে। ধন্যবাদ স্যার আপনাকে। আকাশ একজন একটা স্পেস স্টেশন একজন বড় মাস্টার। এখানে অতীত শেষ হয়। এখন চলুন বর্তমানে ফিরে যাই। খাবারগুলো দেওয়ার পর রকেট করে ওই লোকগুলো চলে যায় এই দিকে। কিন্তু স্যার, তাহলে কি এটাই সেই মেয়ে ছিল? ঠিক ধরেছ। তা মিস ইরা, আমাকে ছেড়ে যাওয়ার কারণ তো আমি জানতে পারিনি। কারণ বলা যাবে না। যদি কারণ না বলো, তোমাকে আমি আবার পৃথিবীতে পাঠিয়ে দিব। তাছাড়া তুমি ভালো করেই জানো এখানে সব কিছু আমার আন্ডারে। আমি যা বলি এটাই এখানে শেষ কথা হয়। ঠিক আছে বলবো, তবে ওনার সামনে বলা যাবে না। ওর সামনে বললে সমস্যা কি? জিনিসটা অনেক গোপনীয়, সেই জন্য। ওমর, তুমি তাহলে ভিতরে যাও। ওমর ভিতরে যায়। এরপর ইরা আকাশকে ওই ব্যাপারে বলতে থাকে, যে ব্যাপারটা আপনারা সবাই জানেন। সবটা জানার পরে বিশ্বাস করো এরা, আমি এই ব্যাপারে কোনো কিছুই জানি না। জানি আমি। সবই যখন জানো তাহলে ছেড়ে কেন চলে গেলে? ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। আমি তোমার কাছ থেকে চলে যাওয়ার 3 বছর পরে জানতে পারি মূল ঘটনা। তাহলে আমাকে খুঁজোনি কেন? অনেক খুঁজেও তোমার কোনো খবর আমি পাইনি। আমি তো আমার জায়গায় ছিলাম। তুমি তো ওই শহরে ছিলে, কিন্তু ততদিনে তুমি বেশিরভাগ সময় রকেট আর রিসার্চের কাজে সময় কাটাতে। তোমার খোঁজ সাধারণ মানুষ জানে না, আর কোনো বৈজ্ঞানিক তোমার খোঁজ দিতে রাজি ছিল না। পরে জানতে পারি তুমি এখানে আছো। তাহলে এখানে কি করে এলে আর কিভাবে জানতে পারলে? 1 বছর আগে তুমি ইউরেনিয়াম
নিয়ে একটা গবেষণা করেছিলে, সেটা তুমি একটা উল্কার ভেতরে পেয়েছিলে। হ্যাঁ, তারপর ওইটা পৃথিবীতে এনে অনেক পরীক্ষাও করেছিলাম। তখন সে খবরটা পুরো বিশ্বে ছড়িয়ে পড়েছিল। সেটা আমি জানি। তারপর কি হয়েছে তা বলো। আমি তোমার খোঁজ পেয়ে এখানে আসি, কিন্তু সিকিউরিটি আমাকে আসতে দেয়নি। আমি নিজের পরিচয়ও দিলাম, আর একজন বৈজ্ঞানিক, তাও তোমার কাছে আসতে দিল না। যখন আমি ল্যাব থেকে বের হয়েছি তখন তো আসতে পারতে। তোমাকে অনেক কড়া সিকিউরিটি দিয়ে আনা হয়, আবার নেওয়া হয়। এটা ঠিক। পরে কিভাবে জানলে? তোমার বাবা মা থেকে। বাবা মার সাথে তোমার কথা হয়েছিল কি? হুম, হয়েছিল। আমি তোমাদের বাড়িতে যাই, তোমার সাথে কিছু গবেষণার বিষয়ে কথা বলে ভিতরে এসে জানতে পারি তোমাকে এখানকার দায়িত্ব দেওয়া হয়েছে। বাবা মাকে আমাদের রিলেশনের ব্যাপারে কি সবই বলেছ? হুম, সবই বলেছি। ওনারা কিছু বলেনি? বলেছি তুমি নাকি 3 মাস পরে পৃথিবীতে যাবে, আর ওখানেই থাকবে। এটার দায়িত্ব অন্য কারোর কাছে দেবে। এখানে পড়ে থাকলে তো জীবন আর চলবে না। পৃথিবীতে যাওয়ার পরেই আমাদের বিয়ে দেবে। আমার বাবা মা তোমার বাবা মার সাথে কথা বলেও রেখেছে। তাহলে এতগুলো মাসের আগে কেন আসোনি? এটা তো পৃথিবী না যে কেউ চাইলে আসতে পারবে। এটা তুমি ঠিক বলেছ। এরপর তোমার কাছে আসার জন্য আমি গবেষণা শুরু করি। তারপর 10 মাস ট্রেনিং দেওয়ার পর যখন পাস করি, তারপর আমি এখানে আসার অনুমতি পাই। তাহলে তোমাকে অনেক ধকল সহ্য করতে হয়েছে বলতে হবে। তোমার জন্য এইটুকু তো করতেই পারি। এ বলে আকাশকে জড়িয়ে ধরে কিছুক্ষণ কিস করতে থাকে। কিছুক্ষণ পরে সত্যি আমি কখনো ভাবিনি তোমাকে আবার নতুন করে পাবো। আমি নিজেও ভাবতে পারিনি। কিন্তু তুমি জানলে কি করে? আমি যখন গবেষণা করছিলাম তখন আমার একটা বান্ধবী হয়েছিল, ওই আমাকে তখন এই ব্যাপারে বলেছিল। তুমি কি ভিডিও ওই মেয়েকে দেখিয়েছ? ওকে সবটা দেখাইনি, তবে ও ভিডিও দেখেই বুঝে গেছে এটা এডিট করা। পুরো ঘটনা থেকে শুরু করে শেষ অবধি মাত্র 3 মিনিট ভিডিও ছিল ওখানে, এবং প্রতিটি ভিডিও কেটে কেটে লাগানো হয়েছিল। তখন যদি আমার কথাটা তুমি শুনতে তাহলে তো এরকমটা হতো না আর। কে জানতো এরকম কিছু হবে? তাছাড়া আমার জায়গায় যদি তুমি থাকতে, তুমি নিজেও তো সেম কাজটাই করতে, তাই নয় কি? আমি অন্তত আগে সত্যি মিথ্যে যাচাই করতাম। ছেলেদের থেকেও মেয়েরা এই ব্যাপারে বেশি সেনসিটিভ, বুঝলে? তাহলে এরপর থেকে আর এরকম সন্দেহ করবে না তো? মোটেও না। তবে পৃথিবীতে ফিরে ওই মেয়েটার সাথে কথা বলা শুরু করো না। কোন মেয়ের কথা বলছো? কার আবার? রিয়ার কথা। ও কি করে ওখানে আসবে? কেননা ওই মেয়েও তো বৈজ্ঞানিক। তুমি কি করে জানো? আমারই সাথে পরীক্ষা দিয়েছিল, অল্পের জন্য হেরে যায়, তাই তো আমি আসতে পেরেছি। আমি তো ভেবেছিলাম এখানে অনেক মেয়ে থাকবে। এটা কি পৃথিবী মনে করেছো যে চাইলেই যে কেউ এখানে চলে আসবে? ব্যাপারটা তেমনটা না, আবার তেমনই। আচ্ছা, আমরা কবে ফিরবো? 2 মাস পরে। এর ভিতরে আমাকে আর একটা কাজ করতে হবে। কি কাজ করবে তুমি? একটা জিনিস নিয়ে গবেষণা বাকি আছে। কি সেটা? আমরা চাইলে এখান থেকে পুরো পৃথিবী দেখতে পারবো। কোন জায়গায় কি হচ্ছে তা লাইভ দেখতে পারবো। এখান থেকে যে কারো কম্পিউটার থেকে মোবাইল অ্যাক্সেস নিতে পারবো। সেটা তো পারবে, কিন্তু এখানে গবেষণার কি আছে? এইসব কিছু সম্ভব হয় এখানকার সার্ভার রুমে থাকা একটা ছোট্ট ডিভাইস থেকে। সেজন্য ওই ডিভাইস অনুযায়ী আর একটা ডিভাইস বানাবো। তারপর ওটার প্রোগ্রাম এখানেও সেট করব। কিন্তু এটা করে তোমার কি লাভ হবে? এখানে বসে যা যা করতে পারতাম তা আমরা এখন পৃথিবীতে বসে বসে করব। এটা কি কম খুশি?
ইউরেনিয়াম তুমি যেখান থেকে নিয়েছো সেই জায়গায় আমাকে নিয়ে যেতে পারবে কি? তুমি ওখানে গিয়ে কি করবে? তাছাড়া ওটা অনেক বিপজ্জনক একটা জায়গা। কিন্তু তুমি সেগুলো পেলে কি করে? ওটা বের করার জন্য আমি একটা আলাদা গ্যাজেট বানিয়েছি। ওটা ওখানে ফিট করে রেখেছিলাম। ওটার স্পর্শে কোনো ইউরেনিয়াম যদি চলে আসে, তাহলে ওটা তা শনাক্ত করে ওটার পিছনে যেতে থাকে। তারপর আমি ওটা ট্যাগ করে নিয়েছি। ওই গ্যাজেট তৈরি করতে তো অনেক সময়ও লেগেছে তোমার। 2 বছর সময় দেওয়ার পরে তা হয়েছে। বুঝতে পেরেছি। এভাবেই 1 মাস কেটে যায়। স্পেসে এখন ইরার আকাশের প্রেম ভালোভাবেই চলতে থাকে। 1 মাস পরে স্যার একটা কথা বলার ছিল। কি কথা বলো? পৃথিবী থেকে খবর এসেছে কি খবর? আমাদের এখানে নতুন করে একটা মেয়ে আসতে যাচ্ছে। আকাশ, তুমি না বললে এখানে কোনো মেয়ে আসে না? আমি এখানে 3 বছর ধরে আছি। এই 3 বছরে শুধু তুমি এলে। বাকি যে স্টেশনগুলো আছে ওখানে থাকতে পারে মেয়ে। সত্যি বলছো তো? তা ওমর, মেয়েটির ডিটেলস? ওমর মেয়েটি ডিটেলস দেয়, যা দেখে আকাশীরা দুজনেই অবাক হয়। কেন অবাক হয় তা আপনারা জানতে পারবেন কিছুক্ষণ পরে। তখন একটা ফ্লাক্স এসেছে। কি আছে ওখানে? এখানে তো বলা হয়েছে আমাদের দেশের উপরে কারা যেন হামলা করতে চায়, সেই জন্য পুরো স্পেসগুলোতে স্ক্যান করে দেখার জন্য এই কাজটা কার। যখনই আমরা জানতে পারবো তখনই ওই স্পেস ধ্বংস করে দেওয়ার জন্য বলা হয়েছে। তাহলে 2 টনের যে মিসাইল আছে ওটা তৈরি করে নাও। এত বড় মিসাইল কি দরকার? আমাদের কাছে যা আছে তার মধ্যে ওটাই সবচেয়ে ছোট। আমি নিশানায় তৈরি করে রাখছি, শুধু স্পেস টিকে করে সেট লক করে মিসাইল মেরে দিলেই হয়ে যাবে। স্ক্যান করতে থাকো তাহলে। ওরা স্ক্যান করতে থাকে। এরই মধ্যে স্যার কল দিয়ে ব্যাপারটা আকাশকে বলে। চিন্তা করবেন না, যখনই জানতে পারবো সাথে সাথে মিসাইল সেটা ধ্বংস করে দেব। তুমি যা চেয়েছো তা ওই মেয়ের কাছেই পেয়ে যাবে। ঠিক আছে স্যার, তাই হবে। একটু পরে পুরো পৃথিবী থেকে শুরু করে প্রতিটা গ্রহ থেকে স্পেসগুলো স্ক্যান করতে থাকে। তখন ওদের নজরে একটা স্পেস পড়ে। ওটাই হবে তাহলে। ওটাকে লক করে রাখো। কিন্তু শিওর না হয়ে? যখনই শিওর হব তখনই লেট করা যাবে না। তারপর ওরা এক এক করে সবগুলো চেক করতে থাকে। প্রতিটা মনিটর চেক করে ভালোভাবে শিওর হয়ে নেয়। এটাই সেটা? লক তো করা আছে। জি স্যার, করা আছে। কথাটা শুনে মিসাইল বাটনে চাপ দেয়। 2 টন ওজনের একটা মিসাইল ছুটে যায় ওই স্পেসের দিকে। স্পেসে থাকা মানুষগুলো তো ভয় পেয়ে যায়, পালাতেও পারবে না, কারণ এটা তো পৃথিবী না যে চাইলেই লাফ দিয়ে পালাবে, প্যারাশুট দিয়ে উঠবে। এখানে স্পেস না, রকেটের ভিতরেই সেফ থাকতে পারবে। এর বাইরে সব জায়গায় আছে বিপদ আর বিপদ। কিছুক্ষণের ভিতরে ওই স্পেসটা ধ্বংস হয়ে যায়। স্যার, কাজ শেষ। কোনো অসুবিধা হয়নি তো? না স্যার, অসুবিধা হয়নি। তুমি তাহলে নতুন যে মেয়েটা আসতেছে ওকে কাজগুলো বুঝিয়ে দাও কিছুটা। স্যার, এত মেয়ে থাকতে ওই মেয়েকেই কেন পাঠালেন? ওই মেয়েতে কি কোনো অসুবিধা আছে? ওই মেয়ে তো পুরোই একটা অসুবিধা। তুমি কি ওকে চেনো? চিনি মানে? কত খারাপ একটা মেয়ে। অলরেডি 10 দিন আগেই ওকে পাঠিয়ে দিয়েছি। এখন তো কিছু করার নেই। কয়েকটা দিন তুমি অ্যাডজাস্ট করে নাও, এরপর তুমি চাইলে আসবে। ঠিক আছে, দেখবো তাহলে। কল কেটে দিয়ে ভাবতে থাকে কিভাবে কি করা যায়। কেননা আপনারা তো সবাই বুঝতে পারছেন কোনোভাবেই কোনো কিছু করা সম্ভব হচ্ছে না। সেজন্য আকাশও আবিষ্কার তাড়াতাড়ি করে বানানোর কাজ শুরু করে দেয়। যদিও এরা কোনো কিছু বুঝতে পারছে না আকাশ কি করছে, শুধু দেখে যাচ্ছে। এটা কি বলো তো? দুনিয়াকে কন্ট্রোল করার একটা যন্ত্র। এটা তো চোখের থেকেও ছোট। কিন্তু এটা যে মেশিনে লাগাতে হবে ওটাও এই রকমই। কিন্তু তুমি পৃথিবীতে থেকে কেন কন্ট্রোল করতে চাও?
যদি এটা পৃথিবী থেকে কন্ট্রোল করা যায় তাহলে এখানে কোনো অসুবিধা হলেও পুরো স্পেসটাকে পৃথিবী থেকে কন্ট্রোল করা যাবে। বুঝতে পেরেছ? হুম, বুঝলাম আমি, কিন্তু এটা যদি তোমার স্যার জানতে পারে? ওনাকে আমি এই ব্যাপারে আগেই বলেছি। উনি বলেছে যদি পারি তাহলে যেন বানিয়ে নিই। ঠিক আছে। এভাবেই আরও 10 দিন যেতে থাকে। 10 দিন পরে একটা মেয়ে স্পেসে আসে। ভিতরে এসে নিজের স্পোর্টগুলো খুলে নেয়। ইরা আর আকাশ তাকিয়ে আছে। তাকিয়ে দেখে সামনে রিয়া। রিয়াও আকাশকে দেখে একটা হাসি দেয়। কিন্তু ইরা যখনই আকাশের পিছন থেকে বের হয় তখনই রিয়ার মুখটা কালো হয়ে যায়। এ কি, তুই এখানে? আমি তোর সিনিয়র, সেই জন্য সম্মান দিয়ে কথা বল। আমি তোকে সামান দেব? তুই এটা ভাবলি কি করে? মিস রিয়া, ইরা আপনার আগে এখানে এসেছে, সেজন্য ও আপনার সিনিয়র, সেটা কিন্তু ভুলে যাবেন না। আকাশ, তুমিও? আমার নাম ধরে ডাকার সাহস আপনাকে কে দিল? আকাশ, তুমি রেগে যাচ্ছ কেন বলো? তোমার আর আমার সম্পর্কের কথা কি তুমি ভুলে গেছো? তোমার আর আমার মধ্যে কোনো সম্পর্ক ছিল না, বুঝতে পেরেছ আমার কথাগুলো? কি বলো? আমি তো তোমাকে ভালোবাসি। কিন্তু আমি তো ভালোবাসিনি তোমাকে। তাছাড়া এখানে প্রেম করার জায়গা না। কিন্তু আকাশ, ইরা এখানে কেন? তুমি যেভাবে এসেছো এরাও সেভাবে এসেছে। এখন কথা অফ করে কাজে লেগে পড়ো। এখানে আমার কি কাজ? আপাতত তুমি ওই কম্পিউটার নিয়ে কাজ করতে থাকো। কোথায় ঝড় বা আবহাওয়া হওয়ার আশঙ্কা আছে কিনা তা তুমি দেখে নিও। তুমি যখন বলছো তখন তাই হবে। রিয়া ওর কাজ করতে থাকে, সাথে আকাশের দিকেও তাকিয়ে তাকিয়ে দেখতে থাকে। কিছুক্ষণ পরে তোমার তো ওটা বানানো শেষ। হুম, তো কি হয়েছে? আর তো 1 মাস আছো তুমি। তুমি যা বলছো তা আমি জানি, তবে চিন্তা করো না, তোমাকেও আমি সাথে করে নিয়ে যাব। সত্যি বলছো তো? হ্যাঁ, সত্যি বলছি, তোমাকেও সাথে করে নিয়ে যাব একসাথে। এভাবে আকাশ ওর গবেষণা চালিয়ে যেতে থাকে। কিছুদিন পরে আমার আবিষ্কার শেষ, এবার শুধু এটা পৃথিবীতে নিয়ে যাব। আচ্ছা আকাশ, একটা কথা বলো তো। কি কথা বলো? যদি এটা তুমি বিক্রি করে দাও তাহলে ঠিক কতগুলো ডলার পাবে? এই স্পেসে যত দাম হবে ঠিক ততগুলো ডলার। কিন্তু এটা বিক্রি করে অন্য কারো হাতে তুলে দেওয়া মানে পৃথিবী ধ্বংস করে দেওয়ার সমান, বুঝতে পারছো? এখন বুঝলাম, তাহলে এটার কথা এখন কাউকে বলা যাবে না। ঠিক ধরেছ। এদিকে রিয়া তো আকাশের পিছু ছাড়ার কোনো নামই নিচ্ছে না। কেননা সারাক্ষণ আকাশের দিকে তাকিয়ে থাকে, যা ইরার বিরক্ত লাগে। ওই, তুই আকাশের দিকে এভাবে তাকাচ্ছিস কেন? আমি ওর জন্যই এখানে এসেছি। এখানে কাজ করতে এসেছিস, কাজ কর, এভাবে তাকানো যাবে না, বুঝতে পারলি? দেখো ইরা, আমি এখানে এসেছি শুধুমাত্র আকাশের জন্য। সাথে ওকে কি বলো? সেটা তোকে কেন বলবো? তাছাড়া আমার আর আকাশের মধ্যে যা কিছু সম্পর্ক আছে সেটা কি তুই ভুলে গেছিস? আমি কোনো কিছুই ভুলিনি, বুঝলি? তাছাড়া আমি এটাও জানি তুই যে ধোঁকা দিয়ে সব করেছিস, সে সব আমি জানতে পেরেছি। শুধুমাত্র তোর জন্য আমি আকাশের থেকে এতগুলো বছর দূরে ছিলাম। তোকে তো ইচ্ছে করছে এই স্পেস স্টেশন থেকে ধাক্কা মেরে বের করে দেই। আকাশ, তোমার সামনে ইরা আমাকে অপমান করছে, আর তুমি কিনা ওকে কিছুই বলবে না? ইরা যা বলেছে ঠিকই বলেছে। তোমার জন্য আমার ইরাকে হারিয়েছি আমার জীবন থেকে। এসব কি বলছো তুমি আকাশ? ঠিকই বলছি আমি যদি আগে জানতাম তোমাকে এখানে পাঠানো হবে তাহলে আমি কখনোই তোমাকে এখানে আনতাম না। এতটা ঘৃণা করো তুমি আমাকে? তোমার মতো ধোঁকাবাজ মেয়েকে এছাড়া আর কি বলবো। আমাকে তাহলে পৃথিবীতে পাঠানোর ব্যবস্থা করো। ঠিক আছে। 7 দিন পরে আকাশ রিয়াকে পৃথিবীতে পাঠিয়ে দেয়। এরপর আবারও নিজের কাজ শেষ করতে থাকে। পুরোপুরিভাবে কাজ শেষ হয়। আচ্ছা,
এটা আজও কাজ করবে কি না এটা এখন থেকে একবার দেখে নিলে হতো না? তা করা যায়, তবে এটা চেঞ্জ করে ওটা বসাবো। যদি এটা কাজ না করে 5 মিনিটের ভিতরে আবার চেঞ্জ করতে হবে, নয়তো সিস্টেমে খারাপ হয়ে যেতে পারে। সমস্যা নেই, করো তাহলে। কিছুক্ষণ পরে তানিয়ে সিস্টেম বোল্টের কাছে যায়, নিজের শরীর স্ক্যান করে ভিতরে যায়। ওই যন্ত্রটা যেই খুলে নেয়, পুরো স্পেসের সিকিউরিটি অ্যালার্ম বেজে ওঠে। সিকিউরিটিগুলো বোল্টের সামনে আসে। ওমর দৌড়ে আসে ওখানে। কি হয়েছে? এই সিকিউরিটির কোনো বাচ্চা ভিতরে কেউ? ভেতরে তো আকাশ। স্যার ভিতরে কেন? জানি না, কি কাজে গেল। স্যার আপনি কি ভিতরে আছেন? হ্যাঁ, আমি ভিতরে আছি, কাজ করছি। সিকিউরিটি, তোমরা তাহলে তোমাদের জায়গায় যাও। ভিতরে চেক করে দেখে আকাশে বানানো যন্ত্রটা কাজ করছে। সেজন্য আগেরটা আবার নতুন করে ফিটিং করে। আকাশও নিজে বানানো যন্ত্রটা নিয়ে বের হয়ে আসে। সব কিছু ঠিক আছে, এটা কাজ করেছে। তাহলে তো ভালোই হলো। তা ভেতরে কি কি আছে তা আমি দেখতে পারবো কি? ভিতরে ঢোকার সাথে তুমি যে মারা যাবে। কিন্তু তোমার তো কিছুই হলো না। এই দরজায় 4 সিকিউরিটি দেওয়া থাকবে, সেই একমাত্র ভিতরে ঢুকতে পারবে। তার সাথে এক প্রকার স্যুট আছে, ওই স্যুট ছাড়া ভিতরে যাওয়া কোনোভাবেই সম্ভব না। থাক তাহলে, আর গিয়ে কোনো কাজ নেই আমার। সেটাই। ভেতর থেকে এসে আকাশ ওর রুমে আসে। তারপর ওর স্যারকে সবটা বলেই দেয়। স্যার, সব কিছু কাজ করছে। এটা তো তাহলে অনেক খুশির একটা খবর। জি স্যার, এবার চাইলে পৃথিবীতে বসেও আমরা সব কিছু নিয়ন্ত্রণ করতে পারবো। ঠিক আছে, তুমি তাহলে আসো। তুমি আসার পরেই আমি এটা নিয়ে একটা প্রেস কনফারেন্স করব। আমার সাথে কিন্তু ইরাও আসবে, সেই জন্য আপনি একটা রকেট পাঠিয়ে দিন। ফিরতি রকেটে আমরা দুজনেই চলে আসব। ঠিক আছে। এভাবে আকাশ ইরা এখন পৃথিবীর বাইরে প্রেম করতে ব্যস্ত। দুজনে খুনসুটির মাঝেই চলে যায় দিনরাত। এভাবেই দিনরাত সব কিছু একই রকম। 20 দিন পরে একটা রকেট আসে। ওমর, আমরা তাহলে যাচ্ছি, এই দিকের খেয়াল রেখো। কিন্তু আপনি যদি চলে যান তাহলে এইসবের কন্ট্রোল কে করবে? তুমি কোনো চিন্তা করো না, আমি পৃথিবীতে থেকেই সব কিছু কন্ট্রোল করতে পারবো। সেটা কি করে? পৃথিবীতে আগে যাই, তারপর জানতে পারবে। আপনাদের বিয়ের দাওয়াত পেলেও যাওয়া তো সুযোগ হবে না, সেই জন্য এখনই তা জানিয়ে দিলাম। আচ্ছা, ভালো থেকো। এই বলে ওরা দুজন রকেটে এসে বসে। 25 দিন পরে ওরা পৃথিবীতে এসে পৌঁছায়, যেখানে পুরো পৃথিবীকে নিয়ন্ত্রণ করা হয়। ওখানে এসে নামে, ওদের বরণ করে নেওয়া হয়। অভিনন্দন আকাশ। ধন্যবাদ স্যার আপনাকে। আসো ভেতরে। এরা, তুমিও আসো। এরপর ওদের ভিতরে নিয়ে যাওয়া হয়। তারপর সবকিছু একটা প্রেস কনফারেন্স করে। আকাশের বর্তমানে আবিষ্কৃত যন্ত্রটার কথা সবাইকে জানায়, সাথে এটাও বলে, তোমার তো বয়স হয়েছে, সেজন্য আমি এখন রিটায়ার্ড হব। তাই আমার জায়গায় আজ থেকে আকাশ থাকবে। কিন্তু স্যার, এত বড় একটা পোস্টের দায়িত্ব কি উনি নিতে পারবে? ওর উপর আমার যথেষ্ট বিশ্বাস আছে। কি বলেন স্যার? ঠিক বলেছি। ও এখন পর্যন্ত যা কিছু আবিষ্কার করেছে তা পুরো পৃথিবীর কোনো বৈজ্ঞানিকও পারেনি আজ পর্যন্ত। আমাদের কাছে বর্তমানে 10 টন ইউরেনিয়াম আছে, যা দিয়ে পুরো পৃথিবীর সাথে সাথে চাঁদকে পর্যন্ত নষ্ট করে ফেলতে পারবো। অথচ এই সব কিছু সম্ভব হয়েছে আকাশের জন্য। কিন্তু স্যার, আপনার হাতে যে যন্ত্রটা আছে ওটার কাজ তো বললেন না। এরপর উনি এটার কাজ সবাইকে বলতে থাকে। সবে তো শুনে অবাক হয়, কেননা এরকম কিছু যে আকাশ করে দেখাবে তা ওনারা বুঝতে পারেনি। কিন্তু এটা যদি চুরি হয়ে যায়? এটা চুরি করা এত সহজ নাকি? এটা মাটির 150 ফুট নিচে একটা ব্যাংকারে থাকবে। সেখান থেকে মানুষ তো দূরের কথা, একটা পিঁপড়েও আসতে পারবে না সিকিউরিটি গার্ড ছাড়া। ওই রুমে ঢুকতে হলে একটা বিশেষ স্যুট লাগবে, যা আকাশ আর আমি জানি।
এর বাইরে ওই স্যুট ব্যতীত কেউই যদি ওই রুমে সিকিউরিটি ব্রেক করে যায় তাহলে 5 সেকেন্ডের ভেতরে মারা পড়বে। এরকম কিছু ভয়ানক কথা শুনে প্রেস থেকে শুরু করে সাধারণ জনগণও ভয় পেয়ে যায়। কিছুক্ষণ পর আকাশকে কড়া সিকিউরিটি দিয়ে ওর বাসায় পৌঁছে দেওয়া হয় এবং কি ওর বাসায় এখন থেকে 50 জন সিকিউরিটি রাখা হয়, যারা আকাশের পুরো বাড়ির সিকিউরিটির দায়িত্বে আছে। এরা এখন ওর বাসায়। এখন হয়তো অনেকে বলবে গল্পে কোনো ভিলেন নেই, চিন্তা করবে না, এই গল্পের রিয়া হবে মেইন ভিলেন। কিন্তু কি করে হবে তা আপনারা এখন জানতে পারবেন। বাহ আকাশ বাহ, তুমি তো ভালোই একটা জিনিস আবিষ্কার করেছো। কিন্তু ম্যাম, এতে আমাদের কি লাভ? লাভ তো আমাদেরই। কি লাভ তা তো বলবেন। আমরা যদি এই জিনিসটা চুরি করি তখন কি শুনেননি? কি শুনবো? ওই রুমে সাধারণভাবে প্রবেশ করা যায় না। তা আমি জানি। তাহলে চুরি করবেন কি করে? আমি নিজেও একটা বৈজ্ঞানিক। কিন্তু ওই বিশেষ রুটের ব্যাপারে তো আকাশ আর ওর স্যার জানে। আমি সেটা আকাশের থেকে জেনে নেব। উনি কি আপনাকে তা বলবে? বলবো তো। কিন্তু সেটা কি করে? উনি তো আপনাকে ঘৃণা করে। যতই ঘৃণা করুক, আমি তো সবকিছু জেনেই ছাড়বো। তাহলে ম্যাম, চেষ্টা করে দেখুন একবার। ঠিক আছে, তাই করব। 2 দিন পরে ইরা আর আকাশে বিয়ের কার্যক্রম শুরু হয়। তখন আচ্ছা বাবা মা, এরা যে তোমাদের কাছে এসেছিল সেটা আমাকে জানাওনি কেন? তোকে যে জানাবো তার কি কোনো উপায় আছে বল? তোকে তো কল করলে পাওয়া যায় না, তুই যখন কল করিস তখনই শুধু কথা বলতে পারি। থাক, হয়েছে, আর বলতে হবে না। এখন চল বিয়ের কাজ শুরু করি। 1 ঘন্টা পরে বিয়ের কাজ শেষ হয়। ইরাকে আকাশের পাশে নিয়ে আসা হয়। এত কিছুর মধ্যে তোমাকে যে স্বামী হিসেবে পাবো তা আমার কোনোভাবেই জানা ছিল না। আমিও ভাবিনি তোমাকে নতুন করে ফিরে পাবো। এখন থেকে আমাকে ভালোবাসা দিয়ে ভরিয়ে রাখবে তো? হুম, রাখবো। এবার যা যা হয় তা জেনে আপনাদের কাজ নেই। 7 দিন পরে আকাশ ইরা দুজনে রিসার্চ সেন্টারে আসে। তোমরা দুজনেই একসাথে? কতদিন আর বাসায় থাকবো বলেন? তোমাদের বাসায় কে থাকতে বলেছে? চারিদিকে ঘুরতেও তো পারো। অনেক ঘুরেছি, তাছাড়া এইদিকে তো কত কাজ পড়ে আছে, তা তো জানেন। আমি তো আছি আরো 7 দিন। আচ্ছা, এসেছে যখন তখন চলো আমার সাথে। কোথায় নিয়ে যাবেন? এখানকার সিকিউরিটিগুলো চেঞ্জ করে সবকিছু তোমার নামে করে দিচ্ছি। ঠিক আছে স্যার, চলুন। সবকিছু আকাশের নামে করে দেয়। ইরা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখতে থাকে, কিন্তু তেমন কিছুই বুঝতে পারছে না, শুধু চুপচাপ দেখে যাচ্ছে। 1 মাস যাওয়ার পর এখান থেকে সবকিছু করা শুরু করো। কিন্তু এত বড় গর্ত করব কি করে? ওই এলাকার 3 কিলোমিটার ভিতরে চারদিকে গর্ত করা নিষেধ। আমরা যা করব ওটা তো নিষেধ, তাও তো করব। কিন্তু ওই রুমের ব্যাপারটা? দরকার হলে ওই পোশাকটা আমি চুরি করব। সেটা কি আজও সম্ভব হবে? ওটা আমি ভেবে নেব, তোমাদের এই নিয়ে টেনশন করতে হবে না। ঠিক আছে। এরপর রিয়াল লোক গর্ত খুঁড়তে কাজে লেগে যায়। অনেক লোক দিয়ে গর্ত খুঁড়তে থাকে। এভাবে 9 মাস কেটে যায়। ওই বোল্টের দল এসে এবার থামে। দেয়াল কাটবো কি করে? ওই দেওয়াল 20 ফুট চওড়া, এখন কি করব? ওটা ব্লাস্ট করে দাও। তাহলে তো পুরো সিস্টেম সিকিউরিটি অ্যালার্ম বেজে উঠবে। উফ, এখন কি করবে তাহলে? আপনাকে আগেই বলেছিলাম সব কিছু আগে ভেবে নেওয়ার জন্য। এখন দেখলেন তো কি হলো। সমস্যা নেই, এভাবে যখন হলো না তখন অন্য আরেকটা উপায় আছে। তোরা বরং বেরিয়ে পড়, বাকিটা আমি দেখছি। অন্যদিকে ইরা 7 মাসে প্রেগনেন্ট, বাসে শুয়ে আছে। তখন আমি অফিসে যাচ্ছি। যদি আমার কোনো সমস্যা হয়? এখানে 2 জন নার্স আছে যারা তোমার খেয়াল রাখবে। তাছাড়া বাবা মা তো আছেই। এর বাইরে একটা অ্যাম্বুলেন্স আছে যা তোমার কোনো সমস্যা হলে হসপিটালে নিয়ে যাবে। এর বাইরে আমি তো আছি, সন্ধ্যের দিকে চলে আসব।
এত কিছু করে রেখেছো? যখন 9 মাস শেষ হবে তখন একজন ডক্টর এখানে নিয়ে আসব, যেন সে কোনো সমস্যা হলেই তোমার খেয়াল রাখতে পারে। তুমিও সাবধানে থাকিও। ঠিক আছে। কিছুক্ষণ পর রিয়ার লোকেরা এসে রিয়াকে সবটা জানায়। রিয়া তো শুনে অবাক হয়। এখন কি করবে? যখন ওদের বাচ্চা হবে তখন সিকিউরিটি অনেক কমে যাবে, তখন ওদের বাচ্চাকে নিয়ে চলে আসব। বাচ্চার বিনিময়ে তখন আমরা ওইটা নিতেই পারবো। আইডিয়াটা কিন্তু মোটেও খারাপ বলছি না। এখন ইরা 10 মাস শেষ হয় তখন ইরাকে নিয়ে হসপিটাল আছে। কিছু ঘন্টা পরে ইরার একটি বেবি হয়। সেজন্য ইরা, আকাশ আর ওদের পরিবারের লোকজন অনেক বেশি খুশি হয়। হসপিটাল থেকে 3 দিন পরে নিয়ে আসা হলো। বেবি কিন্তু আমার মতো হয়েছে। মোটেও না, ও আমার বেবি, আমার মতোই হয়েছে। বললেই হলো নাকি? আমি বলেছি বলে সবই হবে। তাহলে তো আমি কিন্তু অসুস্থ, সেই জন্য কোনো দুষ্টুমি করা যাবে না। আমি এখন কোনো দুষ্টুমি করতেও চাই না। না করলে তো ভালোই হয়। এভাবে 2 মাস কেটে যায়। রিয়া কোনোভাবেই কোনো কিছু করতে পারছে না, কেননা বাসের সিকিউরিটি অনেক বেশি। সেজন্য রিয়া চাইলেও কোনো কিছু করতে পারছে না। সেজন্য বস, এখন তাহলে কি করবেন? আমি শুনেছি এরা কালকে একবার হসপিটালে আসবে, তখন ওদেরকে কিডন্যাপ করে নেব। ঠিক আছে, তাই হবে। পরের দিন ইরা ওর বেবিকে নিয়ে হসপিটালে আসে, তবে তেমন কোনো সিকিউরিটির সাথে করে আনেনি। সেই সুযোগে রিয়া ওদের কিডন্যাপ করে আর আকাশকে কল দেয় ইরার নাম্বার থেকে। হ্যাঁ ইরা, বলো ডক্টর কি বলেছে? ডক্টর যা বলার বলেছে। এখন আমি যা বলবো সেগুলো ভালো করে শুনে রাখো। এ কি রিয়া, তুই? ঠিক ধরেছিস। দেখ, আমার যা চাই তাই যদি তুই ছিনিয়ে নিয়ে আসিস, তাহলে আমি এদের ক্ষতি করব না। কি লাগবে তোর? ওই যন্ত্রণাটা কোথায় নিয়ে আসতে হবে? ঠিকানা দিচ্ছি, চলে আয়। কি করার, ওই ঠিকানায় যায় যন্ত্রটা নিয়ে। কিন্তু যন্ত্রটা যে নেওয়ার কথা ছিল তার অন্যটা নিয়ে যায়, কেননা রিয়া তো সেসব চিনে না। তাছাড়া এটা আসল না নকল তা রিয়ার মেশিন ছাড়া বুঝতে পারবে না। চলে আসে রিয়ার কথা মতো সে জায়গায়। এই নে তোর যন্ত্র, এবার ওদের ছেড়ে দে। এত তাড়াতাড়ি তুই হার মেনে যাবি? আমি চাইলে দ্বিতীয়বার এটা তৈরি করে নিতে পারবো 6 মাসের ভিতরে, কিন্তু পরিবারকে তো আর 60 বছরেও পাবো না। সেই জন্য ওরাই আমার কাছে গুরুত্বপূর্ণ। যাক, ভালোই বুঝেছিস। এই, ওর বউ আর বাচ্চাকে ফিরিয়ে দে। কিছু লোক ইরা আর বাচ্চাকে নিয়ে আসে। আকাশ ওদের নিয়ে বেরিয়ে আসে। তোমরা ঠিক আছো তো? হ্যাঁ, আমরা ঠিক আছি। ডক্টর দেখানোর পরে যখন গাড়িতে উঠব তখনই ওরা আমাদের কিডন্যাপ করে নেয়। বুঝতে পেরেছি। আচ্ছা, গাড়িতে ওঠো আর আপনারা ভিতরে যান। রিয়াকে ধরে জেলে দেবেন। কিছু অফিসার ভিতরে যায়, রিয়া আর ওর লোকেদের নিয়ে চলে যায়। আকাশও গাড়িতে এসে বসে। ভয় পেও না, আমি যতদিন বেঁচে আছি ততদিন তোমাদের কোনো ক্ষতি আমি হতে দেব না। আমি ভয় পাচ্ছি না, ভাবছি আমাদের বেবিকেও তোমার মতো মহাকাশচারী বানাবো, তাহলে ও তোমার থেকেও বড় কিছু আবিষ্কার করে দেখাবে। তাহলে তো আরও ভালো, আমাদের বেবিও আমাদের মতো একজন মহাকাশচারী হবে। তো হ্যালো বন্ধুরা, আজকের গল্পটা এই পর্যন্তই। গল্পটা কেমন লেগেছে আপনার কাছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম সুন্দর সুন্দর গল্প পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।